বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ১১ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই ৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভাগ করি। অর্থাৎ এই নিচে আমরা কিন্তু অনেকগুলো ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি। দেখো ১ নম্বর অঙ্কে আমাদেরকে বলা হয়েছে ৪,৪৫২ ভাগ ৪২। তাহলে আমাদের কি বলা হয়েছে? ৪,৪৫২কে আমাদের কিন্তু ৪২ দ্বারা ভাগ করতে বলা হয়েছে, তাই না? তাহলে এই অঙ্কটিকে আমরা কিভাবে করে সমাধান করতে পারি, চলো আমরা সেই বিষয়টি একটু দেখে আসার চেষ্টা করি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ৩-এর ১ নম্বরে আমাদের যেহেতু বলা হয়েছিল ৪,৪৫২ ভাগ ৪২, তাহলে আমরা কি করব? আমরা জানি যেহেতু ৪২ দ্বারা ভাগ করতে হবে, তাই না? এই সংখ্যাটিকে কিন্তু ৪২ দ্বারা ভাগ করতে হবে, যার কারণে আমরা কিন্তু ৪২কে শুরুতে লিখব, তাই না? যখন আমরা ভাগটাকে সমাধান করব তখন কিন্তু এই ৪২কে আমরা শুরুতে লিখব এবং এই বড় সংখ্যাটিকে কিন্তু আমরা মাঝখানে লিখব। আমরা লিখব হচ্ছে ৪,৪৫২, এটিকে আমরা মাঝখানে রাখবো, তাই না? এবার এরকম একটি দাগ দিয়ে আমরা কিন্তু চাইলে এই পাশে উত্তরটিকে লিখতে পারি, আবার উপরে একটি সোজা দাগ দিয়ে আমরা কিন্তু এই উপরে উত্তরটিকে লিখতে পারি। তোমাদের যেভাবে সুবিধা হয় সেইভাবেই কিন্তু তোমরা এটিকে সমাধান করতে পারো। আচ্ছা, তাহলে এখন আমরা যদি ভাগ করার চেষ্টা করি, আমরা দেখব এই যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, ঠিক আছে, এই সংখ্যাটিকে কিন্তু বলা হয় ভাজক, ঠিক আছে? তাহলে আমরা শুরুতেই লক্ষ্য করবো যে ভাজকে মোট কয়টি অঙ্ক রয়েছে। যে কয়টি অঙ্ক থাকবে আমরা কিন্তু এই জায়গা থেকে সেই কয়টি অঙ্ককে প্রথমে ভাগ করব, ঠিক আছে? যেমন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ভাজকে অঙ্ক রয়েছে একটি, দুইটি, তাই না? যেমন ৪ একটি অঙ্ক, ২ কিন্তু একটি অঙ্ক, তাহলে মোট অঙ্ক রয়েছে ২টি। তাহলে এই জন্য আমরা কী করবো? এখান থেকেও প্রথম দুটি অঙ্ককে আমরা ভাগ করার চেষ্টা করব। দেখো এই প্রথম দুটি অঙ্ক মিলে কিন্তু এখানে কত হয়ে যায়? একটি অঙ্ক, দুটি অঙ্ক, এই প্রথম দুটি অঙ্ক মিলে কিন্তু হয়ে যায় ৪৪, তাই না? অর্থাৎ ৪২ দ্বারা আগে আমরা প্রথমে কি করব? ৪৪কে ভাগ করব। ৪৪কে কয়বার ভাগ করা যায়? আমরা জানি ৪২-এর সঙ্গে ১কে গুণ করলে হয় ৪২ একে ৪২, তাই না? ৪২ একে ৪২। আচ্ছা, আমরা নিচে লিখে দিলাম ৪২। আবার ৪২-এর সঙ্গে যদি ২কে গুণ করতাম তাহলে কিন্তু এই ৪৪-এর চাইতে অনেক বড় হয়ে যেত, কারণ ৪২ দুগুণে কিন্তু হয়ে যায় ৮৪, ঠিক আছে? তখন কিন্তু এই ৪৪-এর চাইতে অনেক বড় হয়ে যেত। কিন্তু আমরা জানি যে এই ৪৪-এর চাইতে বড় হলে কিন্তু হবে না, হয় ৪৪-এর সমান হতে হবে আর না হলে এর চেয়ে একটু ছোট হতে হবে, ঠিক আছে? যার কারণে ৪২-এর সঙ্গে ১কে গুণ করে আমরা পাচ্ছি হচ্ছে ৪২ একে ৪২। এখন এই ৪৪ থেকে আমরা নিচের ৪২কে কী করব? বিয়োগ করে দেব। হ্যাঁ, দেখো আমরা জানি বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করতে হয়। এখানে উপরে রয়েছে ৪, নিচে রয়েছে ২। ৪ থেকে ২ যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ ৪ থেকে যদি ২ চলে যায় তাহলে কত থাকে? আর কিন্তু থেকে যায় ২। আমরা এখানে লিখে দিলাম ২। এবারে দেখো ৪ থেকে ৪ চলে গেলে আর কিন্তু কিছুই থাকে না, মানে ০। কিন্তু আমরা জানি শুরুতে কিন্তু কখনোই ০ দিতে হয় না, অর্থাৎ কোনো সংখ্যার শুরুতে ০ দিলে সেই শূন্যের কিন্তু কোনো দাম থাকে না, যার কারণে আমরা শুরুতে ০ দেব না। আচ্ছা, তাহলে এবারে কি করব? দেখো এই পাশে যে ৫ রয়েছে, দেখো এই দুটিকে তো ভাগ করা হয়ে গেছে, এবারে পাশে রয়েছে ৫। এই ৫কে কিন্তু আমরা এই নিচে নামিয়ে দেবো, তাই না? ৫কে যখন নিচে নামিয়ে দিলাম, দেখো এবারে এইখানে মোট হয়ে গেল কত? এই জায়গাতে কিন্তু মোট হয়ে গেল ২৫। কিন্তু এই ২৫কে কি আমরা ৪২ দ্বারা ভাগ করতে পারবো? পারবো না। কিন্তু কেন? কারণ হচ্ছে আমরা জানি ভাগ করতে গেলে এই জায়গার সংখ্যাটি বড় হতে হয়, তাই না? কিন্তু এই ৪২-এর চাইতে কিন্তু ২৫ ছোট, এই জন্য আমরা ভাগ করতে পারবো না। তো তো এখন আমরা কি করবো? এই ২৫কে আমরা বড় বানাবো। কিভাবে করে বড় বানাবো? দেখো যেহেতু একটু আগে আমরা ৫কে নামিয়েছি, তো এখন যদি আবার এই নিচে উপর থেকে এই ২কে নামাতে চাই, হ্যাঁ, নিচে যদি আনতে চাই, তাহলে দেখো পরপর দুটি সংখ্যা কিন্তু নিচে নামানো হয়ে যাবে। কিন্তু পরপর কিন্তু আমরা নিচে যদি দুটি সংখ্যা নামাতে চাই তাহলে একটি শর্ত আছে। সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে এই জায়গাতে, এই উত্তরের জায়গাতে আমাদের একটি ০ দিয়ে তারপরে হচ্ছে এই ২টাকে তোমরা নামাতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করব? যেহেতু আমাদের ৫কে নামানো হয়ে গেছে, এখন ২কেও নামাতে হবে, তার মানে আমরা কি করব? এই জায়গাতে একটি ০ দিয়ে তারপরে এই ২টাকে আমরা এই নিচে নামিয়ে আনলাম, ঠিক আছে? এখন দেখো মোট হয়ে গেল কত? ২৫২। তার মানে এবারে কিন্তু এটি অনেক বড় হয়ে গেল। তাহলে আমরা এবারে দেখব যে ৪২ দ্বারা কতকে গুণ করলে ২৫২ সবচাইতে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। দেখো তোমরা কিন্তু আলাদা জায়গাতে রাফটি করবে, হ্যাঁ? আমরা ৪২-এর সঙ্গে যদি ৫কে গুণ করে দেখি কত হয়, তোমরা অনুমান করে করে গুণ করবে যে কত দ্বারা গুণ করলে আমরা ২৫২ সবচাইতে কাছের সংখ্যাটিকে পেতে পারি। দেখো ৫কে প্রথমে আমরা ২ দ্বারা গুণ করবো, তারপরে ৫কে আমরা ৪ দ্বারা গুণ করবো, তাই না? ৫কে ২ দ্বারা গুণ করলে হয় ৫ দুগুণ ১০, এই ১০-এর ০কে লিখলাম এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে ১। আচ্ছা, ৫-এর সঙ্গে ৪কে গুণ করলে হয় ৪ ৫-এ ২০, ২০-এর সঙ্গে হাতের ১কে যোগ করলে কিন্তু হয়ে যায় ২১। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি ২১০ পাচ্ছি, কিন্তু এখানে আমাদের রয়েছে ২৫২। তার মানে ৫ দ্বারা গুণ করে যেহেতু ২১০ পাচ্ছি, আমরা কিন্তু ৬ দ্বারা গুণ করেও দেখতে পারি, তাই না? কারণ আমাদের কিন্তু বানাতে হবে ২৫২ সবচেয়ে কাছের সংখ্যা। তাহলে এবারে ৪২কে যদি আমরা ৬ দ্বারা একটু গুণ করে দেখি কত হয়। ৬ দুগুণ হয় ১২, দেখো ৬ দুগুণ ১২, ১২ ২কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে ১, তাই না? এটিকে আমরা হাতে রেখে দিলাম, এটিকে পরে গিয়ে আমরা যোগ করে দিব। এবারে যদি আমরা
ছয়ের সঙ্গে যদি আমরা 4কে গুণ করি তাহলে হয় 4 ছক 24, এবং এই 24-এর সঙ্গে যদি হাতের এই 1কে যোগ করে দিই, 24 এবং 1 মিলে হয়ে যায় 25। এখন দেখো এখানে আমাদের মোট হয়ে গেল কত, 252, অর্থাৎ এটার সঙ্গে কিন্তু মিলে গেল, তাই না? মিলে গেলে তো আর কোনো কথা নেই। তাহলে কত দ্বারা গুণ করে আমরা 252 পাচ্ছি? 6 দ্বারা। যার কারণে 6কে কিন্তু লিখবো আমরা উত্তরের জায়গাতে। আমরা এই জায়গাতে লিখলাম হচ্ছে 6, এবং 6 দ্বারা গুণ করে কত পাচ্ছি? 252। এই 252কে লিখবো আমরা এটির নিচে, 252। আচ্ছা, এবার এই উপরের সংখ্যা থেকে যদি নিচের সংখ্যাটিকে আমরা বিয়োগ করি, দেখো 2 থেকে 2 চলে গেলে 0, 5 থেকে 5 চলে গেলে 0, 2 থেকে 2 চলে গেলে 0, অর্থাৎ নিচে কিন্তু আমরা শুধুমাত্র 0 পাই, তাই না? আচ্ছা, তাহলে এইখানে প্রত্যেকটা অঙ্ককেই কিন্তু আমাদের ভাগ করা হয়ে গেল, তাই না? তাহলে যেহেতু নিচে আমরা 0 পেয়ে গেলাম, তার মানে কি আমাদের ভাগটি কিন্তু মিলে গেল। আমরা উত্তর পাচ্ছি কত? এই যে সংখ্যাটি পাচ্ছি, এটিই হচ্ছে আমাদের ভাগফল, মানে উত্তর। ঠিক আছে, তাহলে আমরা উত্তর দিয়ে কি লিখবো? আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 106। ঠিক আছে, দেখো কত সহজ অঙ্কগুলো, তাই না? তাহলে যেহেতু এই 3 নম্বরের যতগুলো অঙ্ক রয়েছে, প্রত্যেকটি অঙ্ক একই রকম নিয়মেই সমাধান করতে হবে, যার কারণে আমি এখান থেকে তোমাদেরকে কিছু কিছু অঙ্ক সমাধান করে দেখাচ্ছি। ঠিক আছে, বাকিগুলো তোমরা একই রকম নিয়মেই সমাধান করবে। আচ্ছা, এরপর যদি আমরা আরেকটু অঙ্ক সমাধান করি, দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 3-এর 3 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে 4592 ভাগ 179, তাই না? তাহলে আমাদের এই 4592কে এবার ভাগ করতে বলা হয়েছে 179 দ্বারা, তাই না? তাহলে আমরা কিভাবে করে ভাগটি করতে পারি? আমরা এই 179কে কিন্তু শুরুতে লিখবো, আমরা লিখবো হচ্ছে 179, এবং এরকম একটি দাগ দিয়ে আমরা মাঝখানে এই বড় সংখ্যাটিকে লিখবো, তাই না? আমরা এখানে লিখবো 4592। আচ্ছা, এবার এরকম একটি দাগ দিয়ে আমরা এই ডান পাশে উত্তরটিকে লিখব। আচ্ছা, তাহলে আমরা শুরুতে কি লক্ষ্য করব? শুরুতে লক্ষ্য করব এই যে ভাজক, অর্থাৎ এই জায়গাতে মোট কয়টি অঙ্ক রয়েছে, তাই না? এখানে যে কয়টি অঙ্ক থাকবে আমরা প্রথমে কিন্তু সেই কয়টি অঙ্ককে ভাগ করব। দেখো এখানে অঙ্ক রয়েছে 1টি, 2টি, 3টি। যেহেতু 3টি অঙ্ক রয়েছে, তার মানে আমরা প্রথম 3টে অঙ্ককে ভাগ করব। এই 3টে অঙ্ককে আমরা শুরুতে কিন্তু ভাগ করব, তাই না? এই 3টে অঙ্ক মিলে হয়ে যায় 459। আচ্ছা, তাহলে আমরা এবারে দেখব কিভাবে করে ভাগ করতে পারি। আমরা একটু আলাদা জায়গাতে রাফ করে দেখব যে 179 সঙ্গে কতকে গুণ করলে আমরা 459-এর সবচাইতে কাছের সংখ্যাটিকে পেতে পারি। দেখো যদি একটু গুণ করি, আমরা 179 সঙ্গে যদি আমরা ধরো 2কে গুণ করে দেখি কত হয়। দেখো 9-এর সঙ্গে প্রথমে আমরা 2কে গুণ করব, তারপরে 2-এর সঙ্গে আমরা 7কে গুণ করব, তারপরে 2-এর সঙ্গে 1কে গুণ করব, তাই না? 9 এবং 2কে গুণ করলে হয় 9 2 18, তাই না? আমরা জানি নিচে যে সংখ্যাটি থাকে এটি এর সঙ্গে কিন্তু উপরের সব কয়টিকেই গুণ করতে হয়, তাই না? তাহলে 9 2 হয় 18, 18-এর 8কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1, তাই না? এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। ঠিক আছে, আচ্ছা, এবারে 2-এর সঙ্গে 7কে গুণ করলে হয় 7 2 14। এই 14-র সঙ্গে যেহেতু আমাদের এখানে হাতে রয়েছে 1, 14-র সঙ্গে এই 1কে যোগ করলে হয়ে যায় 15, 15-এর 5কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের আবারও 1, এটিকে আমরা আবারও হাতে রেখে দিলাম। এবারে দেখো এই 2-এর সঙ্গে 1কে যদি এবার আমরা গুণ করি তাহলে হয় 2 1 2, এবং এই যে 2 পাচ্ছি, 2-এর সঙ্গে আমরা এই হাতের 1কে যোগ করে দেব। 2 এবং হাতের এই 1 মিলে কিন্তু হয়ে যায় 3, তাহলে আমরা এখানে কিন্তু সম্পূর্ণ 3টাকেই লিখে দিলাম। তাহলে এখানে হয়ে গেল কত? 358। আচ্ছা, এখন 2 দ্বারা গুণ করে কিন্তু আমরা 358 পাচ্ছি। এবারে যদি তোমরা 179-কে 3 দ্বারা গুণ করো, হ্যাঁ, তাহলে কিন্তু দেখবে যে 459 অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, যার কারণে কিন্তু আমরা 3 দ্বারা গুণ করব না। ঠিক আছে, তোমরা আলাদা জায়গাতে চাইলে 3 দ্বারা গুণ করে দেখতে পারো। ঠিক আছে, 459-এর চাইতে বড় হলে কিন্তু আমাদের হবে না। আচ্ছা, তাহলে যেহেতু 2 দ্বারা গুণ করলে আমরা 459-এর সবচেয়ে কাছের সংখ্যাটি পাই, যার কারণে 2কেই কিন্তু আমরা সঠিক উত্তর হিসেবে ধরে নিলাম। তাহলে এই 2টাকে লিখবো আমরা এই উত্তরের জায়গাতে, এবং এই 358কে লিখবো কোথায়? এই জায়গাতে লিখবো 358, তাই না? আচ্ছা, এবারে যদি 459 থেকে যদি 358কে আমরা বিয়োগ করে দিই, দেখো আমরা উপরের সংখ্যা থেকে যদি বিয়োগ করি, 9 থেকে যদি 8 চলে যায় তাহলে থাকে কত? 9 থেকে 8 চলে গেলে থাকে কিন্তু আমাদের 1, আমরা এখানে লিখে দিলাম 1। 5 থেকে 5 থেকে যদি 5-এ চলে যায় তাহলে কিন্তু আর কিছুই থাকে না, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেবো একটি 0। আচ্ছা, এবারে 4 থেকে যদি 3 চলে যায় থাকে হচ্ছে আমাদের 1, আমরা এখানে লিখে দিলাম 1। আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 101। এবারে এই দেখো পাশে কিন্তু একটি 2 রয়ে গেছে, তাই না? এটিকে কিন্তু এখনো ভাগ করা হয়নি, তার মানে এটিকে আমাদের কী করতে হবে? নিচে নামিয়ে আনতে হবে। এটিকে আমরা কী করলাম? এই জায়গাতে নামিয়ে নিয়ে আসলাম। তাহলে এখানে মোট হয়ে গেল কত? 1012, তাই না? এবারে আমরা কি করব? আমরা দেখব যে 179-র সঙ্গে কতকে গুণ করলে, হ্যাঁ, আমরা 1012-এর সবচাইতে কাছের সংখ্যাটিকে পেতে পারি। ঠিক আছে, আমরা আলাদাভাবে যদি গুণ করে দেখি, 1000 মানে 179-র সঙ্গে যদি একটু গুণ করি, দেখো 179-র সঙ্গে, আচ্ছা দেখো 179-র সঙ্গে যদি আমরা এবারে কতকে গুণ করতে পারি? আমরা যদি ধরো 5কে গুণ করে দেখি কত হয়।
দেখো তোমরা অনুমান করে গুণ করে কিন্তু দেখবে, ঠিক আছে। 5 দ্বারা প্রথমে 9কে গুণ করবো, তারপরে 5 দ্বারা 7কে, তারপরে 5 দ্বারা 1কে, অর্থাৎ 5 দ্বারা প্রত্যেকটি অঙ্ককেই কিন্তু আমরা একবার করে গুণ করব, তাই না। 5 দ্বারা প্রথমে 9কে গুণ করলে হয় 5 9 45। দেখো এই 45-এর 5কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থেকে যায় আমাদের 4, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। আচ্ছা 5-এর সঙ্গে 7কে গুণ করলে হয় 5 7 35। আচ্ছা তাহলে 5 7 হয় 35, এই 35-এর সঙ্গে যদি এই 4কে আমরা যোগ করি, কারণ এটি আমাদের হাতে ছিল, তাই না। তাহলে 35 এবং 4কে যোগ করলে কত হয় 35, 36 37 38 39, কত হয়ে যায়, এই 4 যোগ করলে কিন্তু হয়ে যায় 39। এই দেখো এই 39-এর 9কে লিখলাম আমরা এবারে এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 3, আমাদের কিন্তু হাতে এবারে 3 থেকে যায়, তাই না। আচ্ছা এবার 5 দ্বারা যদি 1কে গুণ করি তাহলে হয় 5 1 5, এবং এই 5-এর সঙ্গে যদি হাতের এই 3কে আমরা যোগ করে দিই তাহলে কত হয় 5 6 7 8। দেখো এই 3কে যোগ করলে কিন্তু হয়ে যায় 8, তাই না। তাহলে এই 8কে আমরা এই জায়গাতে লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে 895, আমরা 5 দ্বারা গুণ করে পাচ্ছি 895, কিন্তু এখানে রয়েছে 1012। তাহলে এবারে 5-এর পরে রয়েছে 6, আমরা 6 দ্বারা যদি একটু গুণ করে দেখি কত হয়। দেখো যদি আমরা একটু আলাদা জায়গাতে 6 দ্বারা গুণ করি, 179-কে যদি আমরা 6 দ্বারা গুণ করি, দেখো 6 দ্বারা প্রথমে 9কে গুণ করলে হয় 6 9 54, তাই না। 6 9 54, এই 54-র 4কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 5। আচ্ছা এবার 6 দ্বারা 7কে গুণ করলে হয় 6 7 42। আচ্ছা 6 7 42, 42-এর সঙ্গে যদি হাতের এই 5কে আমরা যোগ করে দিই, দেখো 42 43 44 45 46 47, তাই না। আচ্ছা তাহলে 47 কিন্তু হয়ে যায়, তাহলে এই 5 যোগ করলে হয়ে যায় যেহেতু 47, 47-এর 7কে লিখলাম আমরা এবারে এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 4। আচ্ছা এটিকে আমরা হাতে রেখে দিলাম। এবারে 6 দ্বারা 1কে যদি গুণ করে কত হয় 6 1 6, এবং এই 6-এর সঙ্গে যেহেতু হাতে ছিল আমাদের আরও 4, তাহলে 6 এবং এই 4কে যোগ করলে কত হয় 6 7 8 9 10, তাই না। 10 কিন্তু হয়ে যায়, তাহলে এখানে যদি আমরা পুরো 10কে লিখে দিই তাহলে এখানে মোট পাচ্ছি কত 1074, কিন্তু এখানে রয়েছে কত 1012। তার মানে এখানে কিন্তু এই 1074 কিন্তু ওর চাইতে বড় হয়ে যায়, যার কারণে এটিকে আমরা নিতে পারবো না, কারণ আমরা জানি কি এই সংখ্যার চাইতে বড় হলে কিন্তু হবে না, তাহলে এর চাইতে ছোট হতে হবে। তাহলে 6 দ্বারা গুণ করলে যেহেতু বড় হয়ে যায়, যার কারণে এটিকে আমরা নিতে পারবো না। আমরা কত দ্বারা গুণ করব 5 দ্বারা, 5 দ্বারা গুণ করলে কিন্তু আমরা এর চাইতে ছোট সংখ্যা পাই, তাই না। যার কারণে এই সংখ্যাটিকে আমরা সঠিক উত্তর হিসেবে ধরে নিব। তাহলে 5কে লিখবো হচ্ছে আমরা উত্তরের জায়গাতে, এই জায়গাতে লিখলাম 5, এবং এই যে 895 পাচ্ছি এটিকে কিন্তু লিখবো নিচে, তাই না 895। আচ্ছা এবার যদি 1012 থেকে 895-কে আমরা বিয়োগ করি, দেখো আমরা জানি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করতে হয়, তাহলে উপরে রয়েছে 2, 2 থেকে কি আমরা 5কে বিয়োগ করতে পারবো না। কেন, কারণ আমরা জানি উপরের সংখ্যাকে কিন্তু বড় হতে হয়, তাই না। বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যাকে বিয়োগ করতে পারি, তাহলে 2 যেহেতু ছোট 5 বড়, তার মানে 2টাকে কিন্তু আগে আমাদের বড় বানাতে হবে। আমরা কিভাবে করে বড় বানাবো, দেখো পাশে যে 1 রয়েছে, 1-এর কাছ থেকে আমরা কি করব, ওর কাছ থেকে 1কে ধার করে 2-এর কাছে নিয়ে আসবো। ও কিন্তু আগে ছিল শুধুমাত্র 2, যখন এই 1 ওর কাছ থেকে যখন আমরা 1কে ধার করে 2-এর কাছে নিয়ে আসলাম, দেখো এই 1 এবং 2 মিলে এখন কিন্তু হয়ে গেল কত 12 হয়ে গেল। তার মানে 12 থেকে কিন্তু এখন আমরা এই 5কে বিয়োগ করতে পারবো। আমরা জানি 12 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে কত, থাকে কিন্তু আমাদের আরও 7, তাই না। আমরা এখানে লিখে দিলাম 7। এবারে এই জায়গাতে যে 1 দেখতে পাচ্ছি, এখানে কি 1 রয়েছে, না বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে এবারে 0। কেন, কারণ এই 1টাকে তো আমরা ধার করে দিয়েছিলাম ওর কাছে, তাই না। তাহলে 1 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 0। তাহলে এই 0 থেকে কি আমরা নিচের 9কে বিয়োগ করতে পারবো না। কেন, কারণ 0 তো ছোট, তাই না। এটিকে আমাদের আগে বড় বানাতে হবে। তাহলে এটিকে কিভাবে বড় বানাবো, দেখো আমরা পাশের ঘর থেকে ওর কাছে 1 নিয়ে আসবো ঠিক আগের মতো, কিন্তু যখন পাশের ঘরে গেলাম তখন কি দেখলাম যে এই ঘরে নিজেই তো 0, তাই না, অর্থাৎ ওর কিন্তু দেওয়ার মতো কিছুই নেই। তাহলে কি করব, এবারে তার পাশের ঘরে চলে যাব, এই ঘরে গিয়ে দেখলাম কি এখানে রয়েছে 1, ঠিক আছে। তাহলে এই 1কে আমরা ওর কাছে নিয়ে আসবো, ঠিক আছে। দেখো ও কিন্তু আগে ছিল 0, তাই না। তাহলে যখন এই 1 ওর কাছে আমরা দিয়ে দিলাম তখন ও কিন্তু হয়ে গেল, দেখো 1 পেয়ে কিন্তু 1 এবং 0 পাশাপাশি বসে কিন্তু হয়ে গেল 10, তাই না। তাহলে এখানে হয়ে গেল 10 এবং এইখানে কিন্তু হয়ে গেল 0, তাই না। আচ্ছা তাহলে এই 10 থেকে এবারে কিন্তু ওর কাছে আমরা 1কে দিতে পারবো, তাই না। ও কিন্তু এই যে এখনো পর্যন্ত 0 রয়েছে, তাহলে এই 0টা যেহেতু 0 রয়েছে, তাহলে এই 10 থেকে যদি ওর কাছে আমরা 1 দিই তাহলে ও কিন্তু এবারে 1 পেয়ে, দেখো 1 এবং 0 একসাথে মিলে কিন্তু হয়ে যাবে 10। তাহলে ও হয়ে গেল 10, এবং ও কিন্তু একটু আগে 10 ছিল, 10 থেকে যেহেতু 1 ওর কাছে আমরা ধার করে দিয়েছি, যার কারণে 10 থেকে 1 কমে গিয়ে হয়ে গেল 9। তাহলে এই সংখ্যাটি কিন্তু এখন হয়ে গেল 9 এবং এটি হয়ে গেল 10। এবার এই 10 থেকে 9কে বিয়োগ করলে আমরা জানি কত থাকে, 10 থেকে 9 চলে গেলে থাকে হচ্ছে আর মাত্র 1, আমরা লিখে দিলাম 1। এবার এখানে কত দেখতে পাচ্ছি আমরা 0, কিন্তু এখানে কি 0 রয়েছে, না, এখানে কিন্তু রয়েছে 9, তাই না। আচ্ছা তাহলে সেই 9 থেকে যদি আমরা 8কে বিয়োগ করি তাহলে কিন্তু থাকে হচ্ছে আমাদের 1, তাই না। 9 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে 1। আচ্ছা এবারে
এইখানে যে এক দেখতে পাচ্ছি, এখানে কি সেই এক আছে? না বন্ধুরা, এক কিন্তু নেই। কেন? কারণ হচ্ছে এই একটাকেই কিন্তু আমরা ওর কাছে ধার করে দিয়েছিলাম, তাই না? যার কারণে এক থেকে এক কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল শূন্য। তাহলে শূন্যের তো কোনো দাম থাকে না, আগে শূন্য থাকলে তার কিন্তু কোনো দাম থাকে না। তার মানে কিন্তু আমাদের আর কিছু এখানে লেখার মতো নেই, তাই না? তাহলে আমরা কিন্তু দেখো ভাগ করার পরে ভাগফল পাচ্ছি হচ্ছে 25 এবং ভাগ শেষ, অর্থাৎ আমরা জানি ভাগ করার পরে শেষে গিয়ে যে সংখ্যাটি অবশিষ্ট থাকে সেটিকে কিন্তু বলা হয় ভাগশেষ। ঠিক আছে? তাহলে এই যে 117 আমরা পাচ্ছি, এটিকে কিন্তু বলা হয় ভাগশেষ। এটি হচ্ছে ভাগফল, হ্যাঁ, এবং এটি হচ্ছে ভাগশেষ। আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে ভাগফল, ভাগফল, ভাগফল হচ্ছে কত? 25। আমরা পাচ্ছি ভাগফল 25 এবং এবং ভাগশেষ আমরা কি পাচ্ছি? ভাগশেষ। আচ্ছা, ভাগশেষ পাচ্ছি কত? 117। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের উত্তর। তাহলে এই যে রাফগুলো আমি করেছি, রাফগুলো কিন্তু তোমরা তোমাদের খাতার আলাদা জায়গাতে করবে। ঠিক আছে, আমাদের অঙ্কের জায়গাটা যেন একদম ফ্রেশ থাকে। আচ্ছা, তাহলে এরপরে যদি আমরা আরও একটু অঙ্ক এখান থেকে সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে আবারও বলি যে যেহেতু এখানের প্রত্যেকটি অঙ্ক একই রকম নিয়মেই সমাধান করতে হবে, যার কারণে আমি তোমাদের প্রত্যেকটি অঙ্ক সমাধান করে দেখাচ্ছি না। আমি তোমাদেরকে এখান থেকে বেছে বেছে কয়েকটি অঙ্ক করে দেখাচ্ছি। ঠিক আছে, বাকিগুলো তোমরা একই নিয়মেই সমাধান করবে। আচ্ছা দেখো, এখানে 7 নম্বর অঙ্কটি যদি লক্ষ্য করি, এখানে বলা হচ্ছে 33,408 ভাগ 288। তাহলে আমরা কি করব? এই 33,408কে 288 দ্বারা ভাগ করব, তাই না? তাহলে আমরা কি করব? শুরুতে কোন সংখ্যা লিখব? এই সংখ্যাটিকে আমরা শুরুতে লিখব, তাই না? আমরা শুরুতে লিখব হচ্ছে 288 এবং আমরা কি করব? মাঝখানে লিখব কিন্তু 33,408। আচ্ছা, এবার এরকম একটি দাগ দিয়ে আমরা কি করব? আমরা শুরুতেই দেখব যে এই যে ভাজক, এই ভাজকের ঘরে মোট কয়টি অঙ্ক রয়েছে। এখানে যে কয়টি অঙ্ক থাকবে আমরা কিন্তু শুরুতে সেই কয়টি অঙ্ককে ভাগ করার চেষ্টা করব, তাই না? তাহলে এখানে মোট অঙ্ক রয়েছে 1টি 2টি 3টি। যেহেতু 3টি অঙ্ক, তার মানে আমরা কি করব? এই প্রথম 3টি অঙ্ককে, দেখো 1টি অঙ্ক 2টি অঙ্ক 3টি অঙ্ক, এই 3টি অঙ্ককে শুরুতে আমরা ভাগ করব। এই 3টি অঙ্ক মিলে মোট হয়ে যায় কত? মোট কিন্তু হয়ে যায় 334। তাহলে এটিকে আমরা শুরুতে ভাগ করব। তাহলে আমরা যদি লক্ষ্য করি 288-র সঙ্গে কতকে গুণ করলে আমরা 334-এর সবচাইতে কাছের সংখ্যাটিকে পেতে পারি? আমরা কিন্তু 288-এর সঙ্গে 1কে গুণ করলে পাবো হচ্ছে কত? আমরা জানি 1 দ্বারা যাকে গুণ করবো উত্তর কিন্তু সেটাই হবে, অর্থাৎ 288 একে 288 হবে, তাই না? আবার 288-এর সঙ্গে যদি আমরা 2কে গুণ করি তাহলে কিন্তু 200-র সঙ্গে 2কে গুণ করলেই তো হয়ে যায় 200 2 400, তাই না? এখানে 200 যদি থাকতো তাহলে কিন্তু 2কে 2 দ্বারা গুণ করলে 400 হয়ে যেত। তার মানে 334-এর চাইতে বড় হয়ে যেত। তার মানে 288, তার মানে কিন্তু এটি 200-র চাইতেও বড় সংখ্যা। তাহলে এটিকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এই 334-এর চাইতে আরও অনেক বড় হয়ে যাবে। কিন্তু আমরা জানি এই সংখ্যার চাইতে বড় হলে কিন্তু হয় না, তাই না? এই সংখ্যার সমান হতে হবে, আর না হলে এর চাইতে ছোট হতে হবে। তাহলে একমাত্র 1 দ্বারা এটিকে গুণ করলেই কিন্তু আমরা পাবো হচ্ছে কত? এই সংখ্যার চাইতে ছোট, অর্থাৎ 288-কে 1 দ্বারা গুণ করলে হয় 288। আমরা এখানে লিখে দিলাম 288। ঠিক আছে, এবারে দেখো যদি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা আমরা বিয়োগ করে দিই, আমরা 4 থেকে কিন্তু 8কে বিয়োগ করতে পারবো না, কারণ 4 ছোট। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যাটিকে বড় হতে হয়। তাহলে এখানে রয়েছে 4, তাই না? এখন এই 4টাকে আমরা বড় বানাবো কিভাবে? এই পাশে যে 3 রয়েছে ওর কাছ থেকে 1কে ধার করে এই 4-এর কাছে আমরা নিয়ে আসলাম। দেখো ওর কাছ থেকে যখন 1কে ধার করে এই 4-এর কাছে নিয়ে আসলাম, তখন 1 এবং 4 মিলে হয়ে গেল 14। তাহলে এই 14 কিন্তু 8-এর চাইতে বড়। তাহলে আমরা 14 থেকে কিন্তু এবারে 8কে বিয়োগ করতে পারবো। আমরা জানি 14 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে আমাদের আর 6। আমরা এখানে লিখে দিলাম 6। এবারে দেখো এই যে 3 দেখতে পাচ্ছি, এখানে কি 3 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে 2। কেন? কারণ এই 3 থেকে আমরা 1কে ধার করে দিয়েছিলাম এই যে 4-এর কাছে, তাই না? যার কারণে সেই 1 কমে গিয়ে 3 এখন হয়ে গেল 2। এবার এই 2 থেকেও কিন্তু নিচের 8কে বিয়োগ করতে পারবো না, কারণ এই 2 কিন্তু ছোট। তাহলে এই 2টাকে আমরা বড় বানাবো কিভাবে? ঠিক একই রকমভাবে এই পাশে যে 3 রয়েছে ওর কাছ থেকে 1কে ধার করে 2-এর কাছে নিয়ে আসবো। তাহলে ওর কাছ থেকে ধার করে যদি আমরা 2-এর কাছে 1 নিয়ে আসি তাহলে দেখো এখন হয়ে গেল কত? 12 হয়ে গেল। তার মানে এই 12 থেকে এখন আমরা 8কে বিয়োগ করতে পারবো, তাই না? 12 থেকে 8 চলে গেলে আমরা জানি থাকে হচ্ছে আর 4। আমরা এখানে লিখে দিলাম 4। এখন এই জায়গাতে যে 3 আমরা দেখতে পাচ্ছি, এখানে কি 3 রয়েছে? না, এখানে কিন্তু আর 3 নেই। কেন? কারণ এই 3 থেকে আমরা যেহেতু 1কে ধার করে দিয়েছিলাম ওর কাছে, তাই না? সেই 3 থেকে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 2। তাহলে এই 2 থেকে নিচের 2কে বিয়োগ করলে কি আর কিছু থাকে? আর কিন্তু কিছুই থাকে না, মানে শূন্য। কিন্তু আমরা জানি শুরুতে কখনোই শূন্য লিখতে হয় না, যার কারণে এই জায়গাতে আমরা কিছুই লিখবো না। আমরা বিয়োগ করে পাচ্ছি হচ্ছে 46। এবারে কি করব? এই পাশের শূন্যটাকে আমরা নিচে নামিয়ে দিব। আচ্ছা, নিচে শূন্য নামালে এখন মোট হয়ে গেল কত? 460।
তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখবো যে 288-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 460-এর সবচাইতে কাছের সংখ্যাটি পেতে পারি। দেখো, যদি আমরা 288-র সঙ্গে যদি আমরা এবার একটু 2কে গুণ করে দেখি কত হয়। 2 দ্বারা প্রথমে এই 8কে গুণ করব, 2 দ্বারা তারপরে এই 8কে, এবং তারপরে 2 দ্বারা 2কে গুণ করব। 2 দ্বারা 8কে গুণ করলে হয় 8 দুগুণ 16, 16-র 6কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের 1, তাই না? এই 1কে আমরা হাতে রেখে দিলাম, এটিকে পরে যোগ করে দিব। আচ্ছা, এবারে 2 দ্বারা এই 8কে গুণ করলে হয় 8 দুগুণ 16, 16-র সঙ্গে এই হাতের 1কে যোগ করলে হয়ে যায় 17। তাহলে 17-র এবার 7কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের আবারও 1 থেকে যায়, তাই না? এটিকে আমরা আবারও হাতে রেখে দিলাম। এবারে দেখো 2-এর সঙ্গে যদি এই 2কে গুণ করি তাহলে হয় 2 দুগুণ 4, এই 4-এর সঙ্গে হাতের 1কে আমাদের যোগ করতে হবে, 4 এবং হাতের 1 মিলে হয়ে যায় 5। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি 576। তাহলে দেখো, যদি 288-কে আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হয় 576, কিন্তু এই 576 লিখলে কিন্তু 460-এর চাইতে বড় হয়ে যাবে, যার কারণে এটিকে আমরা নিতে পারবো? আমরা কিন্তু এটিকে নিতে পারবো না। আচ্ছা, তাহলে 2 দ্বারা গুণ করলেও যেহেতু বড় হয়ে যায়, তার মানে আমরা 288-কে কিন্তু 1 দ্বারা গুণ করব। ঠিক আছে, 288-কে আমরা 1 দ্বারা গুণ করলে কত হয়? আমাদের কিন্তু 1 দ্বারা গুণ করলে এই 288 হবে, তাই না? কারণ আমরা জানি যত বড় সংখ্যাই হোক, যদি তাকে আমরা 1 দ্বারা গুণ করি তাহলে এই সংখ্যাটি হয়, তাই না? দেখো, 8 দ্বারা প্রথমে 1কে গুণ করলে হয় 8 একে 8, 8 দ্বারা এই 1কে গুণ করলে হয় 8 একে আবারও 8, 1 দ্বারা 2কে গুণ করলে হয় 2 একে 2। তাহলে আমরা মোট পাচ্ছি কত? 288। এই যে এখানেও 288 ছিল, এখানেও হয়ে গেল 288। তাহলে 2 দ্বারা যেহেতু গুণ করলে বড় হয়ে যায়, যার কারণে আমরা কি করব? 1 দ্বারা গুণ করব, তাই না? 1 দ্বারা গুণ করলে আমরা এই 288 পাই। তাহলে এই 1টাকে লিখবো হচ্ছে আমরা কোথায়? এই উত্তরের জায়গাতে, তাই না? এখানে লিখে দিলাম 1, এবং এই 288-কে লিখবো আমরা এই নিচে 288। আচ্ছা, এবার যদি আমরা 260 থেকে 288-কে বিয়োগ করি, দেখো আমরা কি 0 থেকে 8কে বিয়োগ করতে পারবো? পারবো না, কারণ 0 ছোট। তাহলে এটিকে আমরা কীভাবে বড় বানাবো? সেই আগের নিয়মে। দেখো, এখানে রয়েছে 0, এই 0টাকে বড় বানানোর জন্য পাশে যে 6 রয়েছে ওর কাছ থেকে 1কে ধার করে এই 0-এর কাছে নিয়ে আসবো। তাহলে 1কে ধার করে যদি 0-এর কাছে নিয়ে আসি, এখন মোট হয়ে গেল কত? 10 হয়ে গেল। এবার এই 10 থেকে যদি 8কে বিয়োগ করি কত হয়? আমরা জানি 10 থেকে 8 চলে গেলে থাকে কিন্তু আর মাত্র 2, আমরা লিখে দিলাম 2। এখন দেখো, এখানে যে 6 রয়েছে, এখানে কি আসলে 6 আছে? না বন্ধুরা, এখানে কিন্তু 6 নেই, কারণ এই 6 থেকে 1 কমে গিয়ে, হ্যাঁ, যেহেতু 1কে ধার করে দিয়েছিলাম, 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 5। এই 5 থেকে কি আমরা 8কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ এই 5 কিন্তু ছোট। তাহলে 5কে বড় বানাবো কিভাবে? ঠিক আগের মতো, এই 4-এর কাছ থেকে এবার আমরা 1কে ধার করে নিয়ে আসবো। ও কিন্তু এখন রয়েছে শুধুমাত্র 5, তাই না? যখন 4-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম, তখন মোট এখন কিন্তু হয়ে গেল 15। তাহলে এই 15 থেকে যদি আমরা 8কে বিয়োগ করি তাহলে কত থাকে? আমরা জানি 15 থেকে 8 যদি চলে যায় তাহলে কিন্তু থাকে হচ্ছে আমাদের আর 7, তাই না? আচ্ছা, আমরা এখানে লিখে দিলাম 7। আচ্ছা, এবারে এইখানে যে 4 দেখতে পাচ্ছি, এখানে কি 4 রয়েছে? না বন্ধুরা, এই 4 থেকে যেহেতু 1কে ধার করে দিয়েছিলাম ওর কাছে, তাই না? যার কারণে সেই 1 কমে গিয়ে 4 এখন হয়ে গেল 3, তাই না? এই 3 থেকে 2কে বিয়োগ করলে আর কিন্তু থাকে আমাদের 1, আমরা লিখে দিলাম 1। আচ্ছা, আমাদের বিয়োগফল দাঁড়ালো হচ্ছে 172। এবারে এই 8কে আমরা নিচে নামিয়ে দিব। দেখো, এখানে আমরা নিচে নামিয়ে আনলাম 8। এখন এই জায়গাতে হয়ে গেল 1728। তাহলে আমরা দেখব যে 288-এর সঙ্গে কতকে গুণ করলে 1728 আমরা পেতে পারি, বা এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। দেখো, যদি আমরা 288-এর সঙ্গে যদি আমরা এবারে কতকে গুণ করতে পারি? 6কে যদি একটু গুণ করে দেখি, তোমরা অনুমান করে করে গুণ করবে, ঠিক আছে? আচ্ছা, 6কে প্রথমে আমরা 8 দ্বারা গুণ করবো, তারপর 6কে এই 8 দ্বারা, তারপর 6কে 2 দ্বারা। আচ্ছা, 6 এবং 8কে গুণ করলে হয় 6 8 48। দেখো, 48-এর 8কে লিখলাম আমরা এই জায়গাতে, 48-এর 8কে লিখলাম হচ্ছে আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 4, এটিকে আমরা হাতে রেখে দিলাম। এবারে 6-এর সঙ্গে এই 8কে গুণ করলে হয় 6 8 আবারও 48, তাই না? 48-এর সঙ্গে যদি আমরা এই যে হাতে 4 ছিল এটিকে যদি যোগ করি, 48 49 50 51 52, তাহলে আমরা মোট পাচ্ছি 52। এই 52-র 2কে লিখলাম হচ্ছে আমরা এই জায়গাতে। দেখো, হাতে কিন্তু থাকে আমাদের এবারে 5, এবার আমাদের হাতে রয়েছে কিন্তু 5, এই 4 আর নেই, তাই না? হাতে রয়েছে আমাদের এবারে 5। এবারে 6-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 6 2 12। এই 12-র সঙ্গে যেহেতু আমাদের হাতে 5 ছিল, এটিকে যদি আমরা যোগ করি, দেখো 12 13 14 15 16 17, তাহলে 5 যোগ করলে হয়ে যায় 17। তাহলে আমরা এখানে লিখে দেবো পুরো 17। দেখো, 17 লিখে দিলে হয়ে যায় 1728, এবং এই জায়গাতেও কিন্তু দেখো একই সংখ্যাটি রয়েছে 1728, এর সঙ্গে কিন্তু মিলে গেল, তাই না? তাহলে কত দ্বারা গুণ করে আমরা এই সংখ্যাটি পাচ্ছি? 6 দ্বারা। তাহলে 6কে লিখবো হচ্ছে আমরা উত্তরের জায়গাতে, এবং এই 1728-কে লিখবো কিন্তু এই জায়গাতে 1728। তাহলে এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0, ঠিক আছে?
এবং আমাদের এইখানে প্রত্যেকটি অঙ্ককেও কিন্তু ভাগ করা হয়ে গেল। তাহলে আমাদের এই ভাগটি কিন্তু মোটামুটি করা শেষ। তাহলে আমরা উত্তর পাচ্ছি কত? আমরা কিন্তু ভাগফল পাচ্ছি 116। তাহলে আমরা কি লিখবো? উত্তর দিয়ে লিখবো হচ্ছে ভাগফল, আমরা লিখবো হচ্ছে ভাগফল কত? 116। ঠিক আছে? তাহলে এইভাবে করে তোমরা প্রত্যেকটি অঙ্ক কিন্তু সমাধান করবে। তাহলে আমরা আবারও যদি বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা তোমাদের যেটি বলেছি 3 নম্বরের বাকি অঙ্কগুলো তোমরা কিন্তু একই রকম নিয়মেই সমাধান করবে। এরপরে যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমাদের 4 নম্বরে বলা হয়েছে সঠিক কিনা যাচাই করে ফাঁকা ঘরে লিখি। তাহলে আমাদের বলা হয়েছে সঠিক কিনা যাচাই করে ফাঁকা ঘরে লিখতে বলা হয়েছে, অর্থাৎ এইখানে যে কথাগুলো আমাদের বলা হয়েছে এইগুলো সঠিক কিনা। যদি সঠিক হয় তাহলে এই ফাঁকা ঘরে আমাদের লিখতে হবে, আর যদি সঠিক না হয় সেটিও আমাদের এই ফাঁকা ঘরে লিখতে হবে। দেখো এই অঙ্কগুলো কিন্তু একদমই সহজ। 1 নম্বরে বলা হয়েছে কি আমাদের দেখতে পাচ্ছি ৩৮,৭৫০ ভাগ ১২৭, এর ভাগফল ৩০৫ এবং ভাগশেষ ১৫। তাহলে আমরা এই সংখ্যাটি মানে এই অঙ্কটি সঠিক কিনা সেটিকে আমরা কিভাবে করে যাচাই করতে পারি? আমরা কিন্তু এই ৩৮,৭৫০কে ১২৭ দ্বারা ভাগ করলেই পেয়ে যাব যে ভাগফল কি ৩০৫ হয় কিনা এবং ভাগশেষ ১৫ হয় কিনা। ঠিক আছে? আচ্ছা চলো আমরা এটিকে একটু ভাগ করে যাচাই করার চেষ্টা করি। বন্ধুরা যেহেতু 4-এর 1 নম্বরে বলা হয়েছে ৩৮,৭৫০ ভাগ ১২৭, এর ভাগফল ৩৫০ এবং ভাগশেষ ১৫। তাহলে এটি সঠিক কিনা আমরা কিভাবে যাচাই করবো? আমরা এই ভাগটুকুকে করব। ঠিক আছে? আমরা প্রথমে লিখবো হচ্ছে ১২৭। দেখো ১২৭ দ্বারা আমরা ভাগ করবো কাকে? ৩৮,৭৫০কে, তাই না? আচ্ছা তাহলে আমরা কি করব? প্রথমে যেহেতু এখানে 3টি অঙ্ক রয়েছে, 1টি 2টি 3টি অঙ্ক, তার মানে আমরা প্রথম 3টি অঙ্ককে কিন্তু ভাগ করব। দেখো 1টি 2টি 3টি, তাহলে এই প্রথম 3টি অঙ্ককে আমরা ভাগ করলাম। হ্যাঁ, তাহলে আমরা কি করব? যেহেতু আমাদের উত্তর কিন্তু এইখানে দেখো দেওয়াই রয়েছে, অর্থাৎ এই জায়গাতে যে উত্তরটি বসবে সেই উত্তরটিকে কিন্তু এই জায়গাতে আমাদের দেওয়াই রয়েছে। ঠিক আছে? তাহলে এটির সঙ্গে শুধুমাত্র আমরা মিলাবো। তাহলে আমরা প্রথমে 127-এর সঙ্গে কতকে গুণ করতে পারি? আমরা 3কে গুণ করতে পারি, তাই না? যেহেতু এখানে উত্তরে প্রথমে বসবে হচ্ছে 3, তাই না? তাহলে 3কে যদি এই 127-এর সঙ্গে 3কে গুণ করে আমরা দেখি যে এই 3টে অঙ্ককে ভাগ করা যায়, হ্যাঁ তাহলে তো ঠিক আছে। দেখো আমরা 127-এর সঙ্গে যদি 3কে গুণ করি তাহলে কত হয়? 3 দ্বারা 7কে গুণ করলে হয় 3 7 21, 21-এর 1 ক্লিক করলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 2, 3 দ্বারা 2কে গুণ করলে হয় 3 2 6, এই 6-এর সঙ্গে হাতের এই 2কে যোগ করলে হয়ে যায় 6 7 8, তাহলে এই 2 মিলে হয়ে গেল 8। হাতে কিন্তু আমাদের এখন আর কিছুই নেই। এবারে 3-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 3 1 3, 3 1 3, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 381, কিন্তু এখানে রয়েছে 387। ঠিক আছে? তার মানে 387-এর সবচেয়ে কাছের সংখ্যা কিন্তু এটি, তাহলে এই 3 কিন্তু সঠিক। আমরা এখানে লিখে দিলাম 3 এবং এই 381-কে লিখে দিলাম আমরা এই জায়গাতে লিখে দিলাম 381। আচ্ছা এবারে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করো। দেখো 7 থেকে 1কে বিয়োগ করলে অর্থাৎ 7 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 6, 8 থেকে 8 চলে গেলে কিছুই থাকে না, 3 থেকে 3 চলে গেলে আর কিছুই থাকে না। আমরা জানি শুরুতে কিন্তু শূন্য লিখতে হয় না, তাহলে আমরা বিয়োগ করে পাচ্ছি শুধুমাত্র 6। আচ্ছা এবারে 5কে আমরা সরাসরি নিচে নামিয়ে দিলাম। এখন যখন নিচে 5কে নামালাম এখানে মোট হয়ে গেল কিন্তু 65। এবারে এই 65কে কি আমরা 127 দ্বারা ভাগ করতে পারবো? পারবো না। কেন? কারণ এই 65 কিন্তু ওর চাইতে অনেক ছোট, তাই না? আমরা জানি ভাগ করতে গেলে এই সংখ্যাটি অনেক বড় হতে হয়, তাই না? তো তাহলে আমরা কি করব? আমরা যেহেতু 5কে একটু আগে নামিয়েছি, তাহলে পরপর যদি আরেকটি সংখ্যাকে নামাতে চাই তাহলে আমাদের কি নিয়ম রয়েছে? আমরা জানি উত্তরে একটু শূন্য দিয়ে তারপরে এই জায়গাতে পরের সংখ্যাটি নামানো যায়, তাই না? তাহলে আমরা এখানে একটু শূন্য দিয়ে, দেখো এই জায়গাতে কিন্তু আমাদের সেই শূন্য রয়েছে, এখানে সেই শূন্য দিয়ে আমরা এই পাশে যে শূন্যটি রয়েছে এটিকে আমরা এই নিচে নামিয়ে দিলাম। তাহলে এই পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত আমাদের মিল রয়েছে। এবারে 650-কে আমরা ভাগ করবো 127 দ্বারা, অর্থাৎ আমরা দেখবো যে 127-এর সঙ্গে কতকে গুণ করলে 650 হয়, তাই না? তাহলে এখানে আমাদের উত্তরে রয়েছে 5, তাই না? এই শূন্যের পরে রয়েছে 5, তাহলে আমরা 127-কে একটু 5 দিয়ে গুণ করে দেখি। দেখো 127-কে যদি আমরা 5 দ্বারা একটু গুণ করে দেখি, 5 7 35, 35-এর 5কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের 3। এবারে 5 দিয়ে 2কে গুণ করলে হয় 5 2 10, 10-এর সঙ্গে এই 3কে যোগ করলে হয়ে যায় 13, 13-র 3কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 1, 5-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 5 1 5, এবং এই 5 1 যে 5 পাচ্ছি, 5-এর সঙ্গে এই হাতের 1কে যদি আমরা যোগ করে দিই, 5 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 6, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 635। তাহলে এখানে রয়েছে 650, তার মানে এটি কিন্তু সবচেয়ে কাছের সংখ্যা হবে, তাই না? ওর সবচেয়ে কাছের সংখ্যা কিন্তু এই 635ই হবে। আবার যদি এখানে 5-এর জায়গাতে 6 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এর চাইতে অনেক বড় হয়ে যাবে, তাহলে এটি আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা এখানে লিখে দিলাম হচ্ছে 5, দেখো এই 5কে লিখে দিলাম এখানে, এবং এই 635-কে লিখে দিলাম আমরা নিচে।
আচ্ছা, এবারে যদি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ করি, দেখো 0 থেকে 5 যদি চলে যায় তাহলে আমরা কি 0 থেকে 5কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 0 ছোট, এটিকে আমরা কিভাবে বড় বানাবো? এই 5-এর কাছ থেকে 1কে ধার করে ওকে আমরা বানালাম হচ্ছে কত? 10। তাহলে ও কিন্তু আগে ছিল শুধুমাত্র 0, যখন 5-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে আনলাম, এখন ও হয়ে গেল 10। 10 থেকে 5 চলে গেলে থাকে হচ্ছে আরও 5, লিখে দিলাম 5। এবার এখানে কিন্তু আর 5 নেই, কারণ 5 থেকে 1কে ধার করে দিয়েছিলাম, যার কারণে সেই 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 4। 4 থেকে 3 চলে গেলে থাকে কিন্তু আমাদের আর 1, আমরা লিখে দিলাম 1। 6 থেকে 6 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আচ্ছা, তাহলে আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না। আচ্ছা, এবারে দেখো আমরা কিন্তু এখানে ভাগশেষ পাচ্ছি 15। তাহলে দেখো এই অঙ্কে আমরা ভাগফল পাচ্ছি 305। এখানে ভাগফল রয়েছে কত? 305। হ্যাঁ, ভাগফল কিন্তু মিলে গেল। এবং বলা হয়েছে ভাগশেষ 15। ভাগশেষ মানে কি? ভাগ করার পরে শেষে গিয়ে আমাদের 15 থেকে যাবে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একবারে শেষে গিয়ে ভাগশেষ কিন্তু আমাদের 15 মিলে গেছে। অর্থাৎ ভাগফলও 305 মিলে গেছে, ভাগশেষ 15 এটিও কিন্তু মিলে গেছে। তার মানে আমরা কি বলতে পারি? এই অঙ্কটি সঠিক। তাহলে আমরা বইয়ে এবারে কি লিখতে পারি? দেখো বন্ধুরা, তাহলে এই 1 নম্বরে আমরা কিন্তু এই যে খালি ঘর এখানে লিখতে পারি হচ্ছে কি, আমাদের শুধু বলতে যাচাই করতে বলা হয়েছে যে সঠিক কিনা, তাই না? তাহলে যেহেতু এই অঙ্কটি সঠিক, তাহলে আমরা এখানে লিখে দেবো হচ্ছে সঠিক। ঠিক আছে, আমরা লিখে দিলাম সঠিক। এরপরে 2 নম্বর অঙ্কটি সঠিক কিনা আমরা ঠিক একই রকমভাবে যাচাই করব। অর্থাৎ এই 42,270 এটিকে ভাগ করতে হবে 152 দ্বারা। তাই না? আমাদের বলা হয়েছে এর ভাগফল 278 এবং ভাগশেষ 26। তাহলে আমরা দেখবো যে ভাগফল 278 হয় কিনা এবং ভাগশেষ 26 হয় কিনা। তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। দেখো আমরা এই যে 2 নম্বর যে অঙ্কটি, দেখো এই 2 নম্বর অঙ্কটিকে আমরা এখানে লিখে নিলাম। হ্যাঁ, এখানে বলা হয়েছে 42,270 ভাগ 152। তাহলে আমরা এই ভাগটিকে একটু সমাধান করি। আমরা শুরুতে লিখলাম হচ্ছে 152। দেখো 152কে আমরা এখানে শুরুতে লিখে দিলাম এবং মাঝখানে লিখলাম হচ্ছে 42,270। আচ্ছা, এবারে আমরা শুরুতে যেহেতু দেখতে পাচ্ছি এখানে মোট কয়টি অঙ্ক রয়েছে? 1টি, 2টি, 3টি। তার মানে 1, 2, 3 এই 3টে অঙ্ককে আমরা শুরুতে ভাগ করব। 3টে অঙ্ক মিলে হয়ে গেল কিন্তু 422, তাই না? তাহলে আমরা দেখবো যে 152 সঙ্গে কতকে গুণ করলে আমরা 422-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পেতে পারি। আচ্ছা, দেখো এখানে কিন্তু আমাদের উত্তর দেওয়া রয়েছে। ভাগফল মানে কি? ভাগফল মানে কিন্তু এইখানে যে উত্তরটি বসবে, তাই না? তাহলে ভাগফল কিন্তু এখানে দেওয়া রয়েছে 278। তাহলে এখানে শুরুতে যেহেতু রয়েছে 2, তার মানে এই 152-এর সঙ্গে আমরা প্রথমে 2কে গুণ করে দেখব। ঠিক আছে? আচ্ছা, দেখো 152-এর সঙ্গে যদি আমরা 2কে গুণ করে দেখি, দেখো 2 এবং 2কে গুণ করলে হয় 2 2 গুণ 4, 2 এবং 5কে গুণ করলে হয় 5 2 গুণ 10, 10-এর শূন্যকে লিখলাম এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে 1। আচ্ছা, 2 এবং 1কে গুণ করলে হয় 2 1 2, এবং এই 2 এর সঙ্গে যদি হাতের এই 1কে যোগ করে দিই, 2 এবং 1 মিলে হয়ে যায় 3। তাহলে এখানে মোট হয় কত? 304। ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ 152-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 304। আবার 152-এর সঙ্গে যদি আমরা 3কে গুণ করি তাহলে কিন্তু এই 422-এর যেতে বেশি হয়ে যাবে। তোমরা কিন্তু গুণ করে দেখতে পারো। ঠিক আছে? তাহলে এখনো পর্যন্ত 2 কিন্তু আমাদের সঠিক উত্তর, তাই না? আমরা এখানে লিখে দিলাম 2। আচ্ছা, তাহলে এই 2টাকে লিখে দিলাম আমরা এই জায়গাতে এবং এই 304-কে লিখবো আমরা এই জায়গাতে 304। আচ্ছা, এখন এই উপরের সংখ্যা থেকে যদি নিচের সংখ্যাটিকে আমরা বিয়োগ করে দিই, দেখো 2 থেকে কি আমরা 4কে বিয়োগ করতে পারবো? পারবো না। কেন? কারণ 2 ছোট। এই 2টাকে আগে আমাদের 4-এর চাইতে বড় বানাতে হবে। আমরা কি করবো? পাশে যে 2 রয়েছে ওর কাছ থেকে 1কে ধার করে এর কাছে নিয়ে আসবো। তাহলে ও কিন্তু ছিল শুধুমাত্র 2। যখন এই পাশের 2 থেকে ওর কাছে আমরা 1কে ধার করে নিয়ে আসলাম, তখন এখন কিন্তু হয়ে গেল 12। তাহলে এবারে এই 12 থেকে যদি নিচের 4কে আমরা বিয়োগ করি, আমরা জানি 12 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে আমাদের আরও 8, লিখে দিলাম 8। এখন এই জায়গাতে যে 2 দেখতে পাচ্ছি, এখানে কি 2 রয়েছে? না বন্ধুরা, 1 যেহেতু ওর কাছে দিয়ে দিয়েছিলাম, যার কারণে সেই 1 কমে গিয়ে ও কিন্তু হয়ে গেল 1, তাই না? তাহলে এই 1 থেকে নিচের শূন্যকে বিয়োগ করলে আমাদের কিন্তু 1ই থেকে যায়। 1 থেকে 0 চলে গেলে 1 আমাদের থেকে যায়, লিখে দিলাম 1। এবারে দেখো এখানে রয়েছে 4, 4 থেকে 3 চলে গেলে আমাদের থাকে হচ্ছে আরও 1, আমরা লিখে দিলাম 1। তাহলে আমরা এখানে পাচ্ছি মোট 118। এবারে যদি পাশে যে 7 রয়েছে এটিকে যদি আমরা নিচে নামিয়ে দিই, দেখো তাহলে এখানে হয়ে গেল 1187। এখন আমরা দেখব যে 152-এর সঙ্গে কতকে গুণ করলে 187-র সবচাইতে কাছের সংখ্যাটি আমরা পেতে পারি। দেখো এখানে আমাদের 2 এর পরে রয়েছে কত? উত্তরে দেওয়া রয়েছে 7, তার মানে আমরা 7কে গুণ করে দেখব এর সঙ্গে। ঠিক আছে? অর্থাৎ 152-এর সঙ্গে আমরা এবারে 7কে গুণ করে দেখব। দেখো 7 এবং 2কে গুণ করলে হয় 7 2 গুণ 14, 14-র 4কে লিখলাম এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 1। এবারে 7 এবং 5কে গুণ করলে হয় 5 7 35, 35 এবং হাতের 1 মিলে হয়ে যায় 36। 36-এর 6কে লিখলাম এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 3। 7 এবং 1কে গুণ করলে হয় 7 1 7, এবং এই যে 7 পাচ্ছি, 7-এর সঙ্গে হাতের এই 3কে যোগ করলে কত হয়? 7 এবং 3 মিলে হয়ে যায় 10। আচ্ছা, তাহলে আমরা এখানে মোট পাচ্ছি কত? 1064, তাই না? আচ্ছা, তাহলে এই 7-এর জায়গাতে যদি আমরা 8 দিয়ে গুণ করি, 152-কে যদি 8 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু এই যে 1187 আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ,
এর চাইতে কিন্তু আরও অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যার কারণে আমরা কিন্তু এই 7টাকেই সঠিক উত্তর হিসেবে ধরে নিচ্ছি। তোমরা কিন্তু 8 দিয়ে গুণ করে দেখতে পারো তোমাদের যদি সন্দেহ থাকে, হ্যাঁ। তাহলে যখন 8 দিয়ে গুণ করবে তখন দেখবে যে এই সংখ্যার চাইতে অনেক বড় হয়ে গেছে। আমরা জানি এর চাইতে বড় হলে কিন্তু কখনোই হবে না, তাই না। আচ্ছা, তাহলে এবারে যদি আমরা এখানে 7 লিখি, দেখো। আচ্ছা, আমি তোমাদেরকে 8 দিয়ে গুণ করে দেখাচ্ছি, ঠিক আছে। 152কে যদি আমরা 8 দিয়ে গুণ করে একটু দেখি নিজেরাও, দেখো 8 এবং 2কে গুণ করলে হয় 8 2 16, 16 6কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে হচ্ছে আমাদের এবারে 1। 8 এবং 5কে গুণ করলে হয় 5 8 40, 40 এবং হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় 41। 41-এর 1কে লিখলাম আমরা এবারে এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 4। এবারে দেখো 8 এবং 1কে গুণ করলে হয় 8 1 8, 8-এর সঙ্গে হাতের এই 4কে যোগ করলে হয়ে যায় 8 এবং 4 মিলে হয়ে যায় 12। তাহলে এখানে কত হয়ে গেল? 1216, কিন্তু এখানে রয়েছে 1187, দেখছো। তাহলে তার মানে কিন্তু আমরা বুঝতে পারি কি যে এই 8 দ্বারা গুণ করলে কিন্তু এর চাইতে বড় হয়ে যাবে, যার কারণে 8 দ্বারা আমরা গুণ করতে পারবো না। আমরা 7টাকেই সঠিক উত্তর হিসেবে ধরে নিলাম। তাহলে এখানে এই 7টাকে লিখে দিলাম এই জায়গাতে, এবং 7 দ্বারা গুণ করে পাচ্ছি 1064, আমরা এটিকে লিখে দিলাম নিচে 1064, ঠিক আছে। আমরা নিচে লিখে দিলাম 1064। এখন যদি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে বিয়োগ করি, দেখো 7 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 3, তারপরে 8 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 2, 1 থেকে 0 চলে গেলে 1ই থেকে যায়, 1 থেকে 1 চলে গেলে আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 দিতে হয় না। তাহলে আমরা পাচ্ছি এখানে 123। এবারে এই 0টা কিন্তু এখনো বাকি রয়ে গেল, তাই না। এটিকে আমরা ভাগ করবো, এটিকে আমরা কী করবো, সরাসরি নিচে নামিয়ে নিয়ে আসলাম। তাহলে এখানে হয়ে গেল 1230। তাহলে আমরা দেখবো যে 152-এর সঙ্গে কতকে গুণ করলে 1230-এর সবচাইতে কাছের সংখ্যাটি আমরা পেতে পারি, তাই না। তাহলে এখানে আমাদের উত্তরে বলা হয়েছে কত, 8। তাহলে এর সঙ্গে আমরা 8কে একটু গুণ করে দেখি। দেখো 152-এর সঙ্গে যদি আমরা একটু 8কে গুণ করে দেখি, 152-এর সঙ্গে যদি আমরা একটু 8কে গুণ করে দেখি, 8 দ্বারা 2কে গুণ করলে হয় 8 2 16, 16-র 6কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1, তাই না। তারপরে 8 দ্বারা 5কে গুণ করলে হয়, আচ্ছা 8 দ্বারা তো আমরা এই জায়গাতে আগেই গুণ করেছি, তাই না। তাহলে আমাদের আলাদাভাবে আর গুণ করে দেখার দরকার নেই। 8 দ্বারা গুণ করলে হয় হচ্ছে আমাদের 1216, তাই না। তার মানে এখানে রয়েছে 1230। তাহলে এটি কিন্তু আমাদের সঠিক উত্তর, এটি কিন্তু 1230-এর সবচেয়ে কাছের সংখ্যা। তাহলে এই 8কে এবারে কিন্তু লিখে দেবো আমরা এই জায়গাতে, ঠিক আছে। এবং 8 দ্বারা গুণ করে পাচ্ছি 1216, আমরা এখানে লিখে দেবো 1216। আচ্ছা, তাহলে এবারে যদি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে আমরা বিয়োগ করি, দেখো 0 থেকে আমরা 6কে বিয়োগ করতে পারবো না, কারণ 0 ছোট। এটাকে কিভাবে বড় বানাবো? পাশে যে 3 রয়েছে ওর কাছ থেকে 1কে ধার করে এই 0টাকে কিন্তু এবারে বানালাম আমরা 10। তাহলে ও কিন্তু ছিল আগে শুধুমাত্র 0, যখন এই 3-এর কাছ থেকে 1কে ওর কাছে নিয়ে আসলাম, তখন 1 এবং 0 মিলে কিন্তু হয়ে গেল 10, তাই না। আচ্ছা, তাহলে এবারে 10 থেকে যদি নিচের 6কে বিয়োগ করি, তাহলে থেকে যায় হচ্ছে আমাদের আর 4, আমরা লিখে দিলাম 4। এখন দেখো এখানে যে 3 দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আর 3 নেই, কারণ 3 থেকে 1 কমে গিয়ে, হ্যাঁ, যেহেতু ধার করে দিয়েছিলাম, সেই 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 2। এবার এই 2 থেকে যদি নিচের 1কে আমরা বিয়োগ করে দিই, আমরা জানি 2 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে আরও 1, লিখে দিলাম 1। এবার 2 থেকে 2 চলে গেলে আর কিছুই থাকে না, 1 থেকে 1 চলে গেলে আর কিছুই থাকে না, তাই না। তাহলে এইখানে আমাদের ভাগশেষ দাঁড়াচ্ছে কত? দেখো আমরা ভাগফল পাচ্ছি হচ্ছে 278। দেখো এটি কিন্তু আমাদের মিলে গেল, ভাগফল পাচ্ছি 278, এবং আমাদের ভাগশেষ দাঁড়াচ্ছে হচ্ছে 114, তাই না। কিন্তু আমাদের এখানে বলা হয়েছে কি ভাগশেষ 26, তাহলে আমাদের কিন্তু ভাগফলটা মিলল না, তাই না। যেহেতু এটি মেলেনি, তার মানে কিন্তু আমাদের এই যে কথাটি বলা হয়েছে এটি সঠিক নয়, তাই না। তাহলে এই কথাটি কিন্তু সঠিক নয়, তাহলে আমরা কিন্তু সেটিকেই লিখে দেব, ঠিক আছে। তাহলে চলো আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই। বন্ধুরা, আমরা তাহলে 2 নম্বরে কি লিখবো? যেহেতু আমাদের ভাগশেষ 16 হয়েছে, কিন্তু এখানে বলা হয়েছে ভাগশেষ 26, তার মানে কিন্তু এটি সঠিক নয়। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে সঠিক নয়, ঠিক আছে। এরপর একই রকমভাবে যদি আমরা 3 নম্বর যে অঙ্কটি রয়েছে, দেখো এটিকে যদি একটু লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 53,088 ভাগ 316, তাহলে এর ভাগফল 165 এবং ভাগশেষ 0। তাহলে এটিকে যদি আমরা একটু যাচাই করার চেষ্টা করি যে এটি সঠিক কিনা, চলো। আমরা দেখতে পাচ্ছি 4-এর 3 নম্বরে বলা হয়েছে 53,088 ভাগ 316, এর ভাগফল 165 এবং ভাগশেষ 0। তাহলে আমরা দেখি যে এটিকে ভাগ করলে ভাগফল 165 হয় কিনা এবং ভাগশেষ 0 হয় কিনা। দেখো আমরা প্রথমে লিখবো হচ্ছে 316, লিখলাম 316, এবং মাঝখানে লিখবো হচ্ছে 53,088 মানে 88, তাই না। আচ্ছা, আমরা এখানে যদি এবারে ভাগটাকে করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে মোট কয়টি অঙ্ক রয়েছে, 1টি 2টি 3টি। তার মানে আমরা এখান থেকে প্রথম 3টি অঙ্ককে ভাগ করার চেষ্টা করবো, 1টি 2টি 3টি, এই 3টি অঙ্ক মিলে হয়ে যায়
530। তাহলে আমরা দেখব যে 316 সঙ্গে কতকে গুণ করলে 530-এর সবচাইতে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের উত্তর যেহেতু এখানে দেওয়াই রয়েছে ভাগফল, তাহলে এখানে ভাগফলে প্রথমে দেওয়া রয়েছে 1। তাহলে আমরা এই 316কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 1 দ্বারা আমরা যাকেই গুণ করবো সেটিই কিন্তু উত্তর হবে। 1 দ্বারা 316কে গুণ করলে কিন্তু 316ই উত্তর হবে, তাই না? তাহলে আমরা যদি এখানে 1 লিখি তাহলে আমরা পাবো হচ্ছে 316 একে 316। আচ্ছা, তাহলে এটি কিন্তু আমাদের সঠিক উত্তর হবে, কারণ এই 316-র সঙ্গে যদি আমরা 2 দ্বারা গুণ করি, এটিকে 2 দ্বারা গুণ করলে কিন্তু 300 দুগুণ 600 হয়ে যাবে এবং 16 দুগুণ 32 হয়ে যাবে, অর্থাৎ 632 হয়ে যাবে। তখন কিন্তু 530-এর চাইতে বড় হয়ে যাবে। আমরা জানি বড় হলে হয় না, হয় এটার সমান হতে হয় আর না হলে এর চাইতে একটু ছোট হতে হয়, তাই না? তাহলে আমাদের 1 কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তোমরা 2 দ্বারা গুণ করেও কিন্তু দেখতে পারো। হ্যাঁ, আচ্ছা 1 দ্বারা গুণ করে আমরা পাচ্ছি 316। এবারে যদি এই 530 থেকে 316কে আমরা বিয়োগ করি, দেখো 0 থেকে 6কে বিয়োগ করা যাবে না, কারণ 0 হচ্ছে ছোট, তাই না? এখন আমরা কি করবো? 0টাকে বড় বানাবো। কিভাবে বড় বানাবো? দেখো ও কিন্তু এখন রয়েছে শুধুমাত্র 0। এই 3-এর কাছ থেকে, পাশে যে 3 রয়েছে ওর কাছ থেকে 1কে ধার করে আমরা একে এর কাছে নিয়ে আসবো। তাহলে 3-এর কাছ থেকে যখন এই 0-এর কাছে 1কে ধার করে নিয়ে আসলাম, তখন এখানে মোট হয়ে গেল 10। তার মানে এবারে কিন্তু এই 10 থেকে আমরা 6কে বিয়োগ করতে পারবো। 10 থেকে 6 চলে গেলে আমরা জানি থাকে হচ্ছে আমাদের 4। আমরা লিখে দিলাম 4। এখন দেখো এখানে যে আমরা 3 দেখতে পাচ্ছি, এখানে কি 3 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু আর 3 নেই। এখানে আছে কত? এখানে কিন্তু আছে 2। কেন? কারণ 3 থেকে 1কে আমরা ওর কাছে ধার করে দিয়েছিলাম, যার কারণে সেই 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 2, তাই না? সেই 2 থেকে নিচের 1কে বিয়োগ করলে, অর্থাৎ আমরা জানি 2 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে আমাদের আরও 1, লিখে দিলাম 1। এবারে 5 থেকে 3 চলে গেলে থাকে কিন্তু আমাদের 2, আমরা লিখে দিলাম 2। তাহলে এখানে আমরা পাচ্ছি 214। এখন দেখো পাশে যে 8 রয়েছে, এই 8কে আমরা নিচে নামিয়ে দিলাম। তাহলে এখানে হয়ে গেল 2148। তাহলে আমরা এবারে দেখবো যে 316-র সঙ্গে কতকে গুণ করলে 2148-এর সবচেয়ে কাছের সংখ্যাটি আমরা পেতে পারি। তাহলে আমাদের উত্তরে এখানে 1-এর পরে রয়েছে কত? 6। তাহলে আমরা এটিকে যদি 6 দ্বারা একটু গুণ করে দেখি, দেখো 316কে যদি আমরা 6 দ্বারা গুণ করে দেখি, 6 এবং 6কে গুণ করলে হয় 6 6 36। 36-এর 6কে লিখলাম এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 3। 6-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 6 1 6। হ্যাঁ, এই যে 6 পাচ্ছি, 6 1 6 পাচ্ছি, এই 6-এর সঙ্গে 3কে যোগ করলে হয়ে যায় 6 আর 3 মিলে হয়ে যায় 9, তাই না? তাহলে আমরা লিখে দিলাম 9। এখন কিন্তু হাতে আমাদের আর কিছুই নেই। এবারে 6-এর সঙ্গে 3কে গুণ করলে হয় 3 6 18। তাহলে আমরা পুরো 18কেই কিন্তু এই জায়গাতে লিখে দেবো, কারণ এই 3-এর আগে যেহেতু আর কোনো অঙ্ক নেই, যার কারণে হাতে আর কিছুই রাখবো না, পুরোটাকে এখানে লিখে দেবো। আচ্ছা, তাহলে 316-র সঙ্গে 6কে গুণ করে আমরা পাচ্ছি 1896, কিন্তু এখানে রয়েছে 2148। তাহলে এবারে 6-এর পরে এক সংখ্যা বড়কে 7, তাই না? তাহলে তোমরা যদি এই 316কে 7 দ্বারা গুণ করে দেখো, তাহলে কিন্তু দেখবে যে এই 2148-এর চাইতে অনেক বড় সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, তোমরা কিন্তু গুণ করে চাইলে দেখতে পারো। তাহলে যেহেতু বড় সংখ্যা হয়ে যাবে, তার মানে কিন্তু 7 দ্বারা আমরা গুণ করে কোনো লাভ হবে না, তাই না? আমাদের সঠিক উত্তর কিন্তু 6, কারণ 6 দ্বারা গুণ করলে আমরা ওর চাইতে ছোট সংখ্যাটি পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে যার কারণে আমরা এই 6টাকে লিখবো হচ্ছে আমরা এই জায়গাতে, এবং এই 1896 এটিকে লিখবো নিচে 1896। আচ্ছা, এখন যদি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে বিয়োগ করি, 8 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে আমাদের 2, লিখে দিলাম 2। এবারে 4 থেকে কিন্তু আমরা 9কে বিয়োগ করতে পারবো না, কারণ 4 ছোট। এটিকে কিভাবে বড় বানাবো? দেখো ও রয়েছে এখন শুধুমাত্র 4। এই যে পাশে 1 রয়েছে, এই 1কে আমরা 4-এর কাছে ধার করে নিয়ে আসবো। 1কে যখন 4-এর কাছে নিয়ে আসলাম, তখন 1 এবং 4 মিলে হয়ে গেল 14। এবারে এই 14 থেকে কিন্তু 9কে আমরা বিয়োগ করতে পারবো। আমরা জানি 14 থেকে 9 যদি চলে যায়, 9 যদি বিয়োগ হয়ে যায়, তাহলে থাকে হচ্ছে আমাদের আরও 5। আমরা এখানে লিখে দিলাম 5। আচ্ছা, তাহলে এবারে দেখো এখানে যে 1 দেখতে পাচ্ছি, এখানে কি 1 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে 0, তাই না? কারণ হচ্ছে কি, এই 1টাকে তো আমরা 4-এর কাছে ধার করে দিয়েছিলাম, যার কারণে সেই 1 কমে গিয়ে এখন কিন্তু ও হয়ে গেল 0। 0 থেকে নিচের 8কে কি আমরা বিয়োগ করতে পারবো? পারবো না, কারণ 0 তো ছোট। তাহলে এই 0কে এবারে কীভাবে বড় বানাবো? দেখো এখন কিন্তু রয়েছে ও 0। এই জন্য আমরা কী করবো? পাশে যে 2 রয়েছে, 2-এর কাছ থেকে এই 0-এর কাছে 1 নিয়ে আসবো। 2-এর কাছ থেকে যদি ওর কাছে আমরা 1 নিয়ে আসি, তাহলে এখানে মোট হয়ে গেল 10। এবার এই 10 থেকে যদি নিচের 8কে বিয়োগ করি, তাহলে কিন্তু আমাদের থাকে হচ্ছে আর কত? আমরা যদি 10 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে আরও 2। আমরা এখানে লিখে দিলাম 2। আচ্ছা, তাহলে এই জায়গাতে যে 2 দেখতে পাচ্ছি, এবার এখানে কি 2 রয়েছে? না বন্ধুরা, এখানে 2 নেই। কেন? কারণ এই 2 থেকে 1কে আমরা ধার করে দিয়েছিলাম ওর কাছে, তাই না? যার কারণে সেই 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 1।
এখন এই উপরের 1 থেকে নিচের 1কে বিয়োগ করলে আর কিছুই থাকে না, মানে শূন্য। আমরা জানি শুরুতে কখনোই শূন্য লিখতে হয় না। আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 252। এবারে এই যে 8 এখানে দেখতে পাচ্ছি, এই 8কে কিন্তু এখনো ভাগ করা হয়নি, তাই না? এই 8কে আমরা এবারে নিচে নামিয়ে নিয়ে আসলাম, তাহলে এখানে পাচ্ছি 2528। এবারে আমরা 316 সঙ্গে কতকে গুণ করলে 2528-এর সবচাইতে কাছের সংখ্যা আমরা পেতে পারি? দেখো এখানে যেহেতু 6-এর পরে আমাদের এখানে দেওয়া রয়েছে 5, তাহলে আমরা এবারে 5 দিয়ে গুণ করে একটু দেখি যে এর সঙ্গে মেলে কিনা। দেখো 316কে যদি আমরা এবারে 5 দ্বারা গুণ করে দেখি, দেখো 5 দ্বারা 6কে গুণ করলে হয় 5 6 30, 30-এর শূন্যকে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 3। এবারে 5-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 5 1 5, এই 5-এর সঙ্গে 3কে যোগ করলে হয়ে যায় 5 এবং 3 মিলে হয় 8, আমরা লিখে দিলাম 8। হাতে কিন্তু আমাদের এখন আর কিছুই নেই। এবারে 5-এর সঙ্গে 3কে গুণ করলে হয় 3 5 15, তাই না? আচ্ছা, আমরা জানি 3 5 15, তাহলে আমরা এখানে লিখে দিলাম 15। আচ্ছা, তাহলে 15 যদি লিখি আমরা, তাহলে এখানে মোট হয়ে গেল কত? 5 দ্বারা গুণ করে, 5 দ্বারা গুণ করে কিন্তু মোট হয়ে গেল 1580, কিন্তু এখানে রয়েছে 2528। তার মানে এর চাইতে কিন্তু অনেক বড় সংখ্যা এই জায়গাতে রয়েছে, তাই না? তাহলে আমরা যদি এখানে আরও একটু বড় সংখ্যা দিয়ে গুণ করি, দেখো 316কে যদি আমরা এবারে দেখো 6 দ্বারা গুণ করে পাচ্ছি হচ্ছে 1896, এর চাইতেও কিন্তু আরও বড় সংখ্যা, তার মানে আমরা 7 দ্বারা গুণ করে দেখতে পারি। 7 দ্বারা যদি গুণ করি, 7 দ্বারা 6কে গুণ করলে হয় 6 7 42, 42-এর 2কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 4। তাহলে 7-এর সঙ্গে 1কে যদি এবারে গুণ করি তাহলে হয় 7 1 7, এই 7 1 7-এর সঙ্গে যদি 4কে আমরা যোগ করে দিই, 7 এবং 4 মিলে হয়ে যায় কত? 7 8 9 10 11, 11-র এই 1কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের আরও 1। আচ্ছা, 7-এর সঙ্গে 3কে গুণ করলে হয় 3 7 21, 21-এর সঙ্গে যদি আমরা হাতের এই 1কে যোগ করে দিই, তাহলে 3 7 21-এর সঙ্গে 1 যোগ করলে কিন্তু হয়ে যায় 22, আমরা এখানে লিখে দিলাম 22। তাহলে দেখো এখানে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে 2212, কিন্তু এখানে রয়েছে 2528। তাহলে আমরা এবার যদি 8 দ্বারা গুণ করি, দেখো আরও বড় সংখ্যা কিন্তু এটি, না? তাহলে 316কে যদি আমরা এবার 8 দ্বারা গুণ করি, দেখো 6 এবং 8কে গুণ করলে হয় 6 8 48, এই 48-এর 8কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 4। 8-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 8 1 8, এই 8-এর সঙ্গে যদি হাতের এই 4কে আমরা যোগ করে দিই, 8 এবং 4 মিলে হয়ে যায় 12, 12-র 2কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 1। এখন দেখো 8-এর সঙ্গে 3কে গুণ করলে হয় 3 8 24, 24 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 25, তাহলে আমরা এখানে পাচ্ছি 2528। দেখো এটির সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে, অর্থাৎ 8 দ্বারা গুণ করলে কিন্তু আমাদের 2528 মিলে যাচ্ছে, তাহলে এই 8 হবে কিন্তু আমাদের এইখানে ভাগফল, তাই না? এই 8কে আমরা উত্তরের জায়গাতে লিখে দিলাম এবং এই 8 দ্বারা গুণ করে যেটি পাচ্ছি সেটিকে আমরা লিখে দিলাম এই সংখ্যার নিচে 2528। এখন এই 2528 থেকে 2528কে বিয়োগ করলে কিন্তু আর কিছুই থাকে না, মানে শূন্য, তাই না? তাহলে দেখো আমাদের কিন্তু ভাগফল এখানে শূন্য দাঁড়াচ্ছে। তাহলে আমাদের এখানে বলা হয়েছিল কি ভাগফল হবে 165, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাগফল হয়েছে 168 এবং ভাগশেষ শূন্য। এই দেখো ভাগশেষ কিন্তু আমরা এখানে শূন্য পাচ্ছি, সেটি ঠিক আছে, কিন্তু ভাগফল যেহেতু মেলেনি তার মানে কিন্তু এটি সঠিক নয়। তাহলে এখানে আমাদের যে লাইনটি দেওয়া রয়েছে এটি কিন্তু সঠিক নয়, তাই না? দুই জায়গাতেই কিন্তু আমাদের মিলতে হবে, সব জায়গাতে যখন মিলবে তখন আমরা বলবো এটি সঠিক, যেহেতু এক জায়গাতে মেলেনি তার মানে বলবো এটি সঠিক নয়। ঠিক আছে, তাহলে চলো আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই। বন্ধুরা, যেহেতু আমাদের এখানে ভাগফলটা মেলেনি, তাই না, যার কারণে আমরা কি লিখবো এখানে সঠিক নয়, তাই না? সঠিক নয়। আচ্ছা, তাহলে এরপরে দেখো আরও কিন্তু দুটি অঙ্ক একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমরা যদি 4 নম্বর অঙ্কটিকে এবারে একটু সমাধান করার চেষ্টা করি। দেখো এখানে বলা হয়েছে 64,070 ভাগ 298, এর ভাগফল 215 এবং ভাগশেষ 0। তাহলে চলো আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 4-এর 4 নম্বরে বলা হয়েছে 64,070 ভাগ 298, এর ভাগফল 216 এবং ভাগশেষ 0। তাহলে ভাগফল 216 হয় কিনা এবং ভাগশেষ 0 হয় কিনা, চলো আমরা এটিকে একটু যাচাই করি। আমরা প্রথমে 298কে আমরা লিখবো হচ্ছে 298 এবং আমরা মাঝখানে লিখবো হচ্ছে 64,070, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করব, যেহেতু এখানে ভাজকের জায়গাতে আমরা 3টে অঙ্ক দেখতে পাচ্ছি, 1টি 2টি 3টি, তার মানে এখানে প্রথম 3টে অঙ্ককে কিন্তু আমরা ভাগ করব। এখানে প্রথম 3টে অঙ্ক মিলে হয়ে যায় 640। তাহলে দেখো আমরা এটির সঙ্গে কতকে গুণ করলে 640-এর সবচাইতে কাছের সংখ্যাটি পেতে পারি। দেখো এখানে আমাদের কিন্তু ভাগফল দেয়াই রয়েছে 215, তাই না? অর্থাৎ শুরুতে যেহেতু রয়েছে 2, অর্থাৎ এর সঙ্গে যদি আমরা 2কে একটু গুণ করে দেখি, দেখো 298-এর সঙ্গে যদি আমরা একটু 2কে গুণ করে দেখি, 2 এবং 8কে গুণ করলে হয় 8 2 16, 16-র 6কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের হচ্ছে এবারে 1, তাই না? আচ্ছা,
তারপরে 2-এর সঙ্গে 9কে গুণ করলে হয় 9 দুগুণ 18, 18-র সঙ্গে হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় 19। তাহলে 19-এর 9কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের আবারও 1। এবারে 2-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 2 দুগুণ 4, 4-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে যায় 5। আমরা এখানে লিখে দিলাম 5। তাহলে দেখো আমাদের এখানে মোট দাঁড়ালো হচ্ছে 596, এখানে বলা হয়েছে 640। তাহলে এবারে যদি আমরা এই সংখ্যার সঙ্গে 3কে গুণ করি তাহলে কিন্তু এই 640-এর চেয়ে অনেক বড় হয়ে যাবে, তোমরা গুণ করে চাইলে দেখতে পারো। ঠিক আছে, তাহলে এই 2টাই হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে 2টাকে লিখলাম আমরা এই জায়গাতে, উত্তরের জায়গাতে, এবং এই যে 596 পাচ্ছি আমরা এটিকে লিখে দিলাম নিচে 596। আচ্ছা, এখন যদি উপরের সংখ্যা থেকে যদি নিচের সংখ্যাটিকে আমরা বিয়োগ করে দিই, দেখো 0 থেকে আমরা 6কে বিয়োগ করতে পারবো না, কারণ 0 ছোট। এই জন্য আমরা 0টাকে কীভাবে বড় বানাবো, এখন রয়েছে 0, এবারে পাশে যে 4 রয়েছে ওর কাছ থেকে যদি 0-এর কাছে আমরা 1 নিয়ে আসি, 1 এবং 0 মিলে হয়ে গেল 10। এই 10 থেকে আমরা যদি এবার নিচের 6কে বিয়োগ করি তাহলে কিন্তু বিয়োগ করতে পারবো, তাই না? 10 থেকে নিচের 6কে বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 4, আমরা লিখে দিলাম 4। এবারে এখানে যে 4 দেখতে পাচ্ছি, এখানে কি 4 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে 3, কারণ 4 থেকে 1কে ধার করে দিয়েছিলাম, যার কারণে সেই 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 3। এবারে 3 থেকে কি 9কে বিয়োগ করতে পারবো? পারবো না কিন্তু, কারণ 3 ছোট। এখন এই 3টাকে আমরা কিভাবে বড় বানাবো, এই পাশে যে 6 রয়েছে ওর কাছ থেকে 1কে ধার করে 3-এর কাছে নিয়ে আসবো, তাই না? 6-এর কাছ থেকে 1কে ধার করে 3-এর কাছে আনলে এখন হয়ে গেল 13। দেখো এবারে 13 থেকে যদি আমরা 9কে বিয়োগ করি তাহলে আমাদের কত থাকে? আমরা জানি 13 থেকে 9 চলে গেলে থাকে হচ্ছে আমাদের আরও 4, লিখে দিলাম 4। এবারে এখানে যে 6 দেখতে পাচ্ছি, 6 থেকে কিন্তু 1কে এখানে আমরা ধার করে দিয়েছিলাম, তাই না? তাহলে সেই 1 কমে গিয়ে 6 এখন হয়ে গেল 5। 5 থেকে 5 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না। তাহলে আমাদের এখানে বিয়োগফল দাঁড়াচ্ছে 44, তাই না? এখন আমরা কী করবো, পাশে যে 7 রয়েছে 7টাকে নিচে নামিয়ে দিলাম। এবারে দেখো আমরা এবারে 298-এর সঙ্গে কতকে গুণ করলে 447-এর সবচাইতে কাছের সংখ্যাটিকে পেতে পারি। দেখো এখানে কিন্তু আমাদের শুরুতে দেওয়া রয়েছে কত, 2-এর পরে দেওয়া রয়েছে 1, তাই না? অর্থাৎ 1কে যদি আমরা গুণ করি, হ্যাঁ দেখো 298-এর সঙ্গে যদি আমরা এইটির সঙ্গে যদি আমরা 1কে গুণ করি তাহলে আমরা জানি 1কে গুণ করলে তো এটিই হবে, 298 1-এ 298 হবে, তাই না? আচ্ছা, তাহলে এবার যদি আমরা একটু 2কে গুণ করে দেখি, দেখো 2কে তো আমরা আগেও গুণ করেছিলাম, এই 298-এর সঙ্গে 2কে গুণ করলে কিন্তু 596 হয়ে যায়, তখন কিন্তু এটির চাইতে বড় হয়ে যাবে, তার মানে 1 কিন্তু আমাদের সঠিক উত্তর, তাই না? অর্থাৎ এখানে আমরা লিখে দিলাম 1, অর্থাৎ 298 1-এ 298, তাই না? অর্থাৎ 298 কিন্তু হবে, আমরা এখানে লিখে দিলাম 298। এখন যদি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে আমরা বিয়োগ করি, দেখো 7 থেকে আমরা 8কে বিয়োগ করতে পারবো না, কারণ 7 ছোট। এই 7কে আমরা এবারে কীভাবে বড় বানাবো, দেখো এই 7কে আমরা যে কাজটি করব, এই পাশে যে 4 রয়েছে 4-এর কাছ থেকে 1কে ধার করে 7-এর কাছে নিয়ে আসবো, তাই না? তাহলে 1 যখন 7-এর কাছে নিয়ে আসলাম তখন 1 এবং 7 মিলে হয়ে গেল 17, তাই না? এবার এই 17 থেকে যদি আমরা নিচের 8কে বিয়োগ করে দিই তাহলে কত থাকে? আমরা জানি 17 থেকে যদি 8 চলে যায় তাহলে থাকে হচ্ছে 9, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিলাম 9, তাই না? আচ্ছা, তারপরে দেখো যদি আমরা এই পাশে লক্ষ্য করি, এখানে রয়েছে কত, এখানে কিন্তু 4 দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কি 4 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু এখন রয়েছে 3, কারণ 1 আমরা ওর কাছে ধার করে দিয়েছিলাম, যার কারণে এই 3 থেকেও কিন্তু নিচের 9কে আমরা বিয়োগ করতে পারবো না, তাই না? এবারে আমরা কি করবো, তাহলে 3টাকে বড় বানাবো কীভাবে, সেই আগের মতো 3টাকে আমরা কীভাবে বড় বানাবো, পাশে যে 4 রয়েছে ওর কাছ থেকে 1কে ধার করে আমরা 3কে বানালাম 13, ঠিক আছে? তাহলে এই 13 থেকে যদি এবার আমরা এই নিচের 9কে বিয়োগ করি, আমরা জানি 13 থেকে যদি 9 চলে যায় তাহলে কিন্তু থাকে হচ্ছে আমাদের আরও 4, লিখে দিলাম 4। এবারে যে এখানে 4 দেখতে পাচ্ছি, এখানে কি 4 রয়েছে? না বন্ধুরা, যেহেতু 1কে আগেই আমরা ওর কাছে ধার করে দিয়েছিলাম, যার কারণে 4 থেকে সেই 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 3। এবার দেখো 3 থেকে 2 যদি চলে যায় তাহলে থাকে কত? 3 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে আমাদের আরও 1, আমরা এখানে লিখে দিলাম 1। আচ্ছা, এখানে পাচ্ছি 149। এবার দেখো এই শূন্যকে কিন্তু এখনও ভাগ করা বাকি রয়ে গেল, এই জন্য এই শূন্যটাকে নিচে আমরা এবারে নামিয়ে দিলাম। এবারে মোট হয়ে গেল 1490। তাহলে দেখো তো আমাদের এবারে 298কে কত দ্বারা গুণ করলে আমরা এই সংখ্যাটি পেতে পারি? আমাদের কিন্তু উত্তরে বলা হয়েছে কি, দেখো 1-এর পরে বলা হয়েছে 5, তাই না? 2-1-2-1-এর পরে বলা হয়েছে 5, অর্থাৎ এই সংখ্যাকে 5 দ্বারা গুণ করলে আমরা এই সংখ্যাটি পাই কিনা দেখো তো। 298কে যদি আমরা 5 দ্বারা গুণ করি, দেখো 5-এ 8 হয় 40, 40-এর শূন্যকে লিখলাম হচ্ছে আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 4, 5-এর সঙ্গে 9কে গুণ করলে হয় 5 নং 45, তাই না? 5 নং 45, 45-এর সঙ্গে হাতের এই 4কে যদি আমরা যোগ করে দিই, 45 এবং 4 মিলে কিন্তু হয়ে যায় 46, 47, 48, 49, তাই না? হয়ে যায় 49, 49-এর
4কে 9কে লিখলাম হচ্ছে আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 4, তাই না? আচ্ছা, এবারে 5-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 5 × 2 = 10, 10-এর সঙ্গে হাতের এই 4কে যোগ করলে কিন্তু হয়ে যায় 14। তাহলে দেখো এখানে পাচ্ছি হচ্ছে 1490, এখানেও রয়েছে 1490, অর্থাৎ এটির সঙ্গে কিন্তু মিলে গেল, তাই না? যেহেতু মিলে গেল তার মানে এই 5টাকে কিন্তু আমরা এই উত্তরের জায়গাতে লিখবো ভাগফলের জায়গাতে, এবং এই 1490কে লিখবো এই জায়গাতে 1490। এখন দেখো এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটিকে যদি আমরা বিয়োগ করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের শূন্য থাকবে, কিছুই থাকবে না, তাই না? তাহলে আমরা এখানে ভাগফল পাচ্ছি হচ্ছে 215, এখানে ভাগফল বলা হয়েছে 215, এর সঙ্গে মিলে গেল, এবং ভাগশেষ বলা হয়েছে 0, দেখো ভাগশেষ কিন্তু আমরা পাচ্ছি 0, তাই না? অর্থাৎ ভাগফলও মিলে গেল, এই ভাগফলও মিলে গেল এবং ভাগশেষও মিলে গেল, তার মানে 4 নম্বর অঙ্কটি কি সঠিক, তাই না? তাহলে আমরা 4 নম্বরে এবার কি লিখতে পারি, চলো আবারও বইয়ের কাছে ফিরে যাই। বন্ধুরা আমরা কিন্তু 4 নম্বরে লিখবো হচ্ছে কি এটি সঠিক, তাই না? আমরা লিখবো হচ্ছে সঠিক। আচ্ছা, এরপরে দেখো 5 নম্বরে কিন্তু আরও একটি অঙ্ক রয়েছে, এখানে বলা হয়েছে 86,209 ভাগ 188, এর ভাগফল 458 এবং ভাগশেষ 105। তাহলে তোমরা নিজেদের মতো করে করবে, ঠিক আছে? প্রত্যেকটি অঙ্কই যেহেতু একই রকম নিয়মেই করতে হয়, তোমরা এই সংখ্যাকে 188 দ্বারা ভাগ করবে এবং ভাগ করে দেখবে যে ভাগফল এইটা হয় কিনা এবং ভাগশেষ 105 হয় কিনা। যদি এর সঙ্গে মিলে যায় তাহলে লিখবে সঠিক, আর যদি এর সঙ্গে না মিলে তাহলে এখানে লিখে দেবে সঠিক নয়, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কাজ। এবারে দেখো যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভাগ করি। দেখো এখানে কিন্তু আমরা 1টি 2টি 3টি ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি, এবং এই ভাগ অঙ্কগুলো কীভাবে করে করতে হবে সেটিও কিন্তু আমাদের এই জায়গাতে দেখানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা দেখো প্রথমে বলা হয়েছে 2412 ভাগ 10, তাহলে আমরা কি করব, 10 দ্বারা 2412কে ভাগ করব। দেখো এই 10কে লিখলাম এই জায়গাতে এবং 2412কে লিখলাম আমরা এই জায়গাতে। আমরা এবারে কি করেছি, এই অঙ্কগুলো কিন্তু আমাদের উপরে ভাগফলটাকে দেখানো হয়েছে, তাই না? অর্থাৎ উত্তরটাকে কিন্তু উপরে দেখানো হয়েছে। আচ্ছা, উপরে একটি দাগ দিয়ে এই জায়গাতে আমরা ভাগফলটাকে দেখিয়েছি। প্রথমে দেখো 10-এর সঙ্গে আমরা কি করব, 24কে ভাগ করব, তাই না? 24কে যদি ভাগ করি, কারণ 10-এর ভিতরে কয়টি অঙ্ক রয়েছে, 1টি 2টি, তাহলে আমরা প্রথম 2টি অঙ্ককে ভাগ করব, 2টি অঙ্ক মিলে হয়ে যায় 24। 10-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 24-এর সবচেয়ে কাছের সংখ্যাটি পেতে পারি? আমরা জানি 10-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 10 × 2 = 20। দেখো এখানে উত্তরের জায়গাতে লিখলাম 2 এবং 10 × 2 = 20, নিচে লিখে দিলাম 20। এবারে 24 থেকে যদি 20কে বিয়োগ করি তাহলে আমাদের থাকবে কিন্তু 4, আমরা আমরা কিন্তু বিয়োগফল পাবো হচ্ছে 4, ঠিক আছে? এবারে আমরা এই পাশে যে 1 রয়েছে, 1টাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে এখানে মোট হয়ে গেল 41। তাহলে 10-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 41-এর সবচেয়ে কাছের সংখ্যাটি পেতে পারি? আমরা জানি 10-এর সঙ্গে 4কে গুণ করলে হয় 4 × 10 = 40। দেখো এখানে আমরা লিখে দিলাম 40। এবারে 41 থেকে 40কে বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 1, লিখে দিলাম 1, হ্যাঁ। এবারে বাকি রইল 2, এই 2টাকে আমরা নিচে নামিয়ে দিলাম। তাহলে দেখো এবার 1 এবং 2 মিলে হয়ে গেল 12। তাহলে 10-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 12-এর সবচাইতে কাছের সংখ্যাটি পেতে পারি? আমরা জানি 10 1 10, অর্থাৎ 1কে গুণ করলে, তাহলে এখানে আমরা লিখে দিলাম 1, 10 1 হয় 10, এর নিচে লিখে দিলাম 10। এবারে দেখো 12 থেকে 10কে বিয়োগ করলে কিন্তু থাকে হচ্ছে আমাদের আর 2, তাহলে এখানে কিন্তু আর কোনো সংখ্যা বাকি নেই ভাগ করতে, যার কারণে এই 2টাকে কিন্তু আমরা কি বলতে পারি, অবশিষ্ট। তাহলে আমাদের ভাগফল দাঁড়ালো কত, 241। তাহলে একই রকমভাবে 100 দ্বারা দেখো এই 3264কে আমাদের ভাগ করতে বলা হয়েছে 100 দ্বারা, আবার 63,973 এটিকে ভাগ করেছি আমরা 100 দ্বারা। এই দুটি ভাগে কিন্তু আমাদের এই জায়গাতে দেখানো হয়েছে, তাই না? তো এখন মজার বিষয় হচ্ছে, যখন আমরা এমন কোনো সংখ্যা দ্বারা ভাগ করব যে সংখ্যাগুলোতে শুরুতে রয়েছে 1 এবং 1-এর পরে কিছু শূন্য থাকবে, যেমন দেখো এখানে 10 লিখতে গেলে কি লাগে, 1 লাগে এবং একটি শূন্য লাগে। তারপরে 100 লিখতে কি লাগে, শুরুতে একটি 1, তারপরে কিন্তু দুটি শূন্য, তাই না? দেখো 100 লিখতে লাগে শুরুতে লাগে 1, তারপর লাগে দুটি শূন্য। তাহলে যে সমস্ত সংখ্যাগুলো, হ্যাঁ, আমরা প্রথমে দেখব যে 1 এবং পরে কিছু শূন্য রয়েছে, একটি শূন্য হোক, দুইটি শূন্য হোক বা তিনটি শূন্য হোক, যদি 1 এবং শেষে শূন্য থাকে, এই সমস্ত সংখ্যা দ্বারা যে কোনো সংখ্যাকে যদি আমরা ভাগ করি, ঠিক আছে? অর্থাৎ এই সমস্ত সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে আমাদের ভাগফলটা কিন্তু আমরা ভাগ করার আগেই কিন্তু আমরা বলে দিতে পারবো। কিভাবে? দেখো আমরা দেখব যে এই জায়গাতে মোট কয়টি শূন্য রয়েছে, ঠিক আছে? তাহলে যে কয়টি শূন্য থাকবে, হ্যাঁ, আমরা বুঝবো কি, যে কয়টি শূন্য থাকবে আমরা কি করব, উল্টো দিক থেকে সেই কয়টি সংখ্যাকে বাদ দিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, যেমন ধরো যে এই দেখো, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 100-এর ভিতরে কয়টি শূন্য রয়েছে, একটি 2টি যেহেতু শূন্য রয়েছে, তার মানে এই জায়গা থেকে আমরা শেষের দুটি সংখ্যাকে বাদ দিয়ে দেব। শেষের দুটি সংখ্যাকে যদি বাদ দিই তাহলে এখানে বাকি থাকে কত, 32। এই 32 হবে হচ্ছে আমাদের ভাগফল, মানে উত্তর, ঠিক আছে? যেমন দেখো এখানে আমরা 100-এর ভিতরে কয়টি শূন্য দেখতে পাচ্ছি, 2টি, তাহলে এই 2টি যেহেতু শূন্য, তার মানে উল্টো দিক থেকে আমরা এই দুটি সংখ্যাকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে? এই দুটি সংখ্যাকে বাদ দিলে বাকি থাকে কত,
39, তাই না? তাহলে এটি হচ্ছে আমাদের ভাগফল হবে। দেখো এই যে কিন্তু আমরা ভাগফল পাচ্ছি 639, ঠিক আছে? অর্থাৎ যে কয়টি শূন্য থাকবে সেই কয়টি সংখ্যাকে যদি আমরা উল্টো দিক থেকে বাদ দিই তাহলে বাকি সংখ্যাগুলো কিন্তু আমরা ভাগফল হিসেবে পাবো। এবং এই যে দুটি সংখ্যাকে আমরা বাদ দিলাম, এটিকে এই দুটি মিলে কত হয়ে যায় 73, এটিকে আমরা ভাগশেষ হিসাবে পাবো, ঠিক আছে? এই দেখো এখানে দেখতে পাচ্ছি 73, তাই না? খুবই মজার কিন্তু অঙ্কগুলো। আচ্ছা, তারপর এখানে দেখো এখানে যেহেতু দুটি শূন্য ছিল, আমরা এখানেও দুটি সংখ্যাকে কিন্তু বাদ দিয়েছি, দুটি সংখ্যা মিলে হয়ে যায় 64, তাহলে এই 64কেও কিন্তু আমরা পাবো এই যে ভাগশেষ হিসাবে, তাই না? নিচে কিন্তু এই 64 থেকে যাবে এবং এই বাকি যে দুটো এটি কিন্তু আমরা উত্তরে গিয়ে পাবো। এই যে 32 কিন্তু আমরা পাচ্ছি উত্তর, ঠিক আছে? তার মানে এখানে 10 একটি শূন্য রয়েছে, তার মানে এই উল্টো দিক থেকে একটি শূন্য মানে একটি সংখ্যাকে যদি আমরা লক্ষ্য করি, এখানে একটি সংখ্যা রয়েছে 2, এই 2 কিন্তু দেখো এই যে আমরা শেষে ভাগশেষ হিসেবে পেয়েছি। এবং এই একটি সংখ্যা বাদে আগে যে অঙ্কগুলো রয়েছে এগুলো মিলে কত হয় 241। দেখো এই যে 241 কিন্তু আমরা উত্তরের জায়গাতে পেয়েছি, ঠিক আছে? এই বিষয়টি কিন্তু এখানে বোঝানো হয়েছে। তাহলে আশা করি আজকের এই পৃষ্ঠের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।